জঙ্কুক তো তের ঠোঁটে কিস করে এতটাই খুশি হয়ে যায় যে সে বিছানা শোয়ার সঙ্গে সঙ্গে শান্তিতে ঘুমিয়ে পড়ে। তে ডিম লাইটের আলোতে এই সব দেখে মনে মনে খুব হাসতে থাকে। তে মনে মনে বলে, আমি অনেক খুশি হয়েছি কুক, তুমি আমাকে এই প্রথমবার নিজের থেকে কিস করলা। কিন্তু আমি বুঝতে পারলাম না, তুমি কি রোমান্টিক মুভির হিরোর কিস করার সিন দেখে আর জিমিন আর ইয়ঙ্গির লাইভ টেলিকাস্ট দেখে নিজের পুরুষত্বটা লুকাতে পারো নাই, নিজের আবেগটা আটকাতে পারলে না, সে কারণে আবেগের বশবর্তী হয়ে আমাকে কিসটা করলে? কুক, যদি এটা করে থাকো তাহলে আমি একটু খুশি হতে পারলাম না। আমি চাই তুমি আমার চোখে চোখ রেখে আমাকে ভালোবাসার কথা বলে আমাকে কতটা ভালোবাসো সেটা প্রকাশ করে তারপরে তোমার ওই লাল টুকটুকা ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটে কিস করবে এবং সঙ্গে সঙ্গে আমিও তোমাকে কিস ব্যাক করবো কুক। এইরকম লুকোচুরি কিস আমার একদমই ভালো লাগলো না কুক। মনের মধ্যে পাহাড় সমান আবেগ আর ভালোবাসা নিয়ে এক প্রকার জড়সড় হয়ে সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়েতে সকালবেলা মোবাইল বেজেই যাচ্ছে। জঙ্কুক মোবাইলের আওয়াজে অনেক বিরক্ত হচ্ছে, কিন্তু চোখ খুলে মোবাইলটা রিসিভ করছে না। জঙ্কুক বিরক্তি ভাব নিয়ে শুয়ে থাকে। তারপরে মোবাইলে আবার রিং আসে, মোবাইল আবার বাজতে থাকে। এমন করতে করতে 2-3টা রিং আসার পর জঙ্কুক প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে উঠে বসে এবং মোবাইলে কোথায় শব্দ হচ্ছে সেটা সে খুঁজতে লাগে। তখন সে লক্ষ্য করে, না, এটা তো তার মোবাইল না, জঙ্কুকের মোবাইল তো জঙ্কুকের পাশেই আছে। মোবাইলটা ভির মোবাইলে ফোন আসছে, কিন্তু ভি রিসিভ করছে না। তাহলে ভি গেল কোথায়? তখন ওয়াশরুমে পানির শব্দ হতেই জঙ্কুক বুঝতে পারে যে ভি হয়তো শাওয়ার নিচ্ছে। তখন মোবাইলে আবার ফোন আসে। জঙ্কুক বিছানা থেকে উঠে সোফায় যায়। মোবাইলটা যখনই হাতে নেয় তখনই ভি ওয়াশরুমের দরজা খুলে বাহিরে আসে। ভি তখন জঙ্কুককে বলে, কি সমস্যা আপনার? আপনি আমার মোবাইল হাতে নিয়েছেন কেন? দেন আমার মোবাইল আমাকে এখনই ফেরত দেন। ওহ, তাই তো বলি, এত সকাল সকাল ফোন করে কে ডিস্টার্ব করে? বুগাম ফোন করেছে তোমার মোবাইলে? কেন ভি, বুগাম তোমাকে এত সকালে কেন ফোন করে? কেন ফোন করে সেটা আমি কি করে বলবো? আমি যদি ফোনটা রিসিভই না করি তাহলে আমি জানবো কিভাবে? এত বকবক না করে আমার ফোনটা দেন, আমি রিসিভ করে কথা বলি। হ্যাঁ অবশ্যই, কথা তো তোমরা বলবা, কিন্তু মোবাইলটা লাউড স্পিকারে থাকবে, আমি শুনবো তোমরা দুইজন কি কথা বলছো। কথাটি বলেই জঙ্কুক মোবাইলটা লাউড স্পিকারে দেয় এবং ভিয়ের মুখের সামনে ধরে। তখন ভি কিছু বলতে যাবে তার আগেই বুগম বলে, কি ব্যাপার ভি, আমি এতগুলা ফোন করেছি, তুমি একটা ফোনও রিসিভ করছিলে না কেন? তুমি এত দেরিতে ফোন কেন রিসিভ করলা? তুমি কি বুঝতে পারলা না? তুমি দেরিতে ফোন রিসিভ করছিলে দেখে আমার খুব টেনশন হচ্ছিল। তুমি কেন কথা বলছো না? আরে ভুগম ভাইয়া, একটু নিঃশ্বাস নেন। আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। আমি তো কথা বলতেই চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন কেন ফোন করেছেন? আমি মোবাইলের কাছে ছিলাম না, এই কারণে রিসিভ করতে পারি নাই। কেন ফোন করেছেন সেটা বলেন। কেন ভি, আমি কি তোমাকে ফোন করতে পারি না, নাকি নিউজটা সত্যি? কোন নিউজ ভুগম ভাইয়া? কিসের নিউজের কথা বলছেন আপনি? দেখো ভি, নিউজটা যদি সত্যি থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। জঙ্কুক তো বুগামের মুখে ভালোবাসার কথা শুনে তেলে বেগুনে জ্বলছিল। সে অ্যাংরি লুক দিয়ে ভিয়ের মুখের দিকে তাকিয়েছিল। তারপর ভি বুগামের সাথে আবারও কথা বলা স্টার্ট করে। ভি, ফেসবুক স্ট্যাটাসে ম্যারিড দেখলাম তোমার, সবাই বলছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে, এটা কি সত্যি ভি? দেখো ভি, আমার কোনো অসুবিধা নাই, তোমার একটা বিয়ে হোক আর 4টা বিয়ে হোক, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। তোমার যদি 4টা বাচ্চা হয় তারপরেও অসুবিধা নাই। তুমি একবার আমাকে বলো ভালোবাসো, তাহলে আমি তোমাকে নিয়ে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। ভি ভাইয়া, আপনার মাথা ঠিক আছে? এই সমস্ত কি বলছেন আপনি আমাকে? এগুলো কোন ধরনের কথা? শোনো ভি, একটা শুকনো মরা গাছে পানি ঢালার কি দরকার বলো? অনেক বছর ধরে তো ঢালছো, কিন্তু গাছ তো এখনো তাজাই হচ্ছে না। গাছ তো ফুল ফল পাতা কিছুই দিল না। তাহলে এখন পানি ঢালাটা বন্ধ করে দাও ভি, প্লিজ প্লিজ, এটা আর করো না। তুমি আমার মুখের দিকে তাকিয়ে এইসব করা বন্ধ করে দাও। তুমি আমাকে দেখো, আমি কি কম হ্যান্ডসাম? আমি কি দেখতে খারাপ? আমার কি টাকা নেই, পয়সা নেই? আমি তোমাকে অনেক সুখে রাখবো। প্লিজ ভি, আমার কাছে ফিরে আসো। কি বলছেন ভুগম ভাইয়া এসব? ফিরে আসো মানে কি? আমি কবে আপনার কাছে ছিলাম? দেখেন, আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আমি আপনার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না। আমি আগেও বলেছি, আপনি কেন এসব ব্যস্ত কথা বলছেন আমাকে? কি বোঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না, তাই না? তুমি যে জঙ্কুককে ভালোবাসো, ওকে লেটার দাও, ওর পেছনে পেছনে ঘোরো, এবং কি তুমি প্রতিদিন নিজের ক্লাস মিস করে আমাদের ক্লাসে এসে লুকিয়ে লুকিয়ে জঙ্কুককে দেখতে, সেটাকে আমি দেখতাম না? আমি সব বুঝতাম, কিন্তু ভি, আমি তোমাকে ভালোবাসি দেখে কখনোই এটা তোমার সামনে প্রকাশ করি নাই। আমি ভাবতাম এটা ছেলে মানুষই, একদিন তুমি ঠিক হয়ে যাবে।
কিন্তু দেখলে জঙ্কুক তোমাকে কখনো কোনো লেটারের রিপ্লাই দেয় নাই, কখনো তোমার দিকে ফিরেও তাকায় নাই। ও অনেক অহংকারী, বদমেজাজি আর অনেক ইগো সম্পন্ন একটা ছেলে। ও কখনোই তোমার ভালোবাসা বুঝবে না। ভি, জঙ্কুককে যতটা ভালোবাসো তার 4/1 আমাকে ভালোবেসে দেখো, আমি তোমাকে তার থেকেও 10 গুণ ভালোবাসা দিব। তোমার যদি বিয়ে হয়ে যায় কোনো সমস্যা নাই, তুমি শুধু একটা বার আমাকে তোমার অ্যাড্রেসটা দাও, আমি ওখানে এসে তোমাকে নিয়ে বিদেশ চলে যাবো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, আমরা অনেক সুখে শান্তিতে জীবন কাটাবো। ভি বুগামের মুখে এই কথাটা শুনে জঙ্কুকের দিকে একটু আর চোখে তাকায়। তখন সে দেখে জঙ্কুক প্রচুর রেগে গেছে, ওর চোখ দুটো লাল হয়ে গেছে। জঙ্কুক রাগে নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছে। তখন ভি জঙ্কুককে আরেকটু রাগানোর জন্য ও বুগামকে বলে, হ্যাঁ বোকাম ভাইয়া, তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমি শুধু শুধু এতদিন একটা মরা গাছে পানি ঢেলেছি আর পানিগুলো নষ্ট করেছি, আমার একেবারে উচিত হয় নাই। বোকাম ভাইয়া, আমি এই বিয়েটা কথাটা সম্পূর্ণ করার আগে জঙ্কুক মোবাইলটা আছাড় মেরে ভেঙে দেয় এবং টুকরো টুকরো করে ফেলে। তখন ভি অনেক ভয় পেয়ে যায়। ভয়ে সে জঙ্কুকের মুখের দিকে তাকায়। তখন সে দেখে নিজের ঠোঁটে নিজে এমন কামড় দিয়েছে যে সঙ্গে সঙ্গে ঠোঁট ফেটে পড়ছে। তখন ভি অনেকটা ভয় পেয়ে যায় এবং জঙ্কুককে কিছু বলতেই যাবে, তার আগে জঙ্কুক ওখান থেকে চলে যায়। কুক এটা কি করলো? ও আমাকে কি বোঝাতে চাইলো এই কাজটা করে? ও আমাকে ইনডাইরেক্টলি ভাবে থ্রেট করলো যে আমি আমার ঠোঁট দিয়ে এই সমস্ত কথা বলে ও আমার ঠোঁট কামড়ে দিবে। ও মাই গড, এতটা উন্নতি হচ্ছে আমার হাজবেন্ডটার, আমি তো ভাবতেই পারছি না। ও জেলাস ফিল করছে, তাহলে ও আমার ঠোঁটে কামড়টা দিয়ে দিত। নিজের ঠোঁট কামড়টার কি দরকার ছিল? আমি তো ঠোঁটে কামড় খাওয়ার জন্য বসেইছিলাম। আসলে ভি যেটা ভাবছিল সেটা একেবারে সত্যি ভাবছিল। জঙ্কুক ওকে এটাই বোঝাতে চেয়েছে আর ভি এটা মনে মনে বলছিল আর অনেক খুশি হচ্ছিল। তারপর জঙ্কুক লিভিং রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ করে লিভিং রুম থেকে হাসির শব্দ শুনে জঙ্কুক ওখানে দাঁড়িয়ে পড়ে আর আগায় না। জঙ্কুক আড়াল থেকে দেখে জিমিন আর সুগা চেয়ারে বসে আছে। জিমিন সুগার কোলে বসে আছে এবং সুগা নিজের হাত দিয়ে জিমিনকে খাবার খাইয়ে দিচ্ছে। তখন জঙ্কুক আড়াল থেকে ওদের দেখছিল। তখন ও শুনতে পারে, তুমি হাঁ করো, তুমি একেবারেই খাবার খেতে চাও না, কেন এরকমটা করো বলো তো? তুমি না খেয়ে থাকলে কি আমার ভালো লাগবে? প্লিজ হাঁ করো। না, আমি খাবো না, আমার পেট ভরে গেছে তো। না বেবি, তোমাকে খেতেই হবে, না খেলে কিভাবে বড় হবে? তুমি তো এখনো ছোট্ট একটা বাচ্চা। আমি ছোট্ট বাচ্চা? আমি কত বড় হয়ে গেছি, আমাকে খাই দিতে হবে না, তুমি আমাকে কোল থেকে নামাও। তুমি আমার ছোট্ট একটা বেবি, আমি তোমাকে নিজের হাতে খাওয়াতে চাই। তুমি হাঁ করো তো। গা, তুমি আমাকে বেবি বলে কেন ডাকো? আমি কি বেবি নাকি? আমি তো বড়। জান, তুমি যত বড়ই হও না কেন, তুমি আমার কাছে আমার একটা বেবি, ঠিক আছে? আর জান বলো তো, আমি তোমার কি হই? ইউ আর মাই ড্যাডি। ইয়েস বেবি, ড্যাডি নিড এ কিস রাইট নাও। ওকে ড্যাডি। জঙ্কুক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে এই সমস্ত কিছু দেখছিল। ও ভাবতেই পারছে না ওর স্যাভেজ ভাই, ওর নিজের ভাই এতটা রোমান্টিক কি করে হতে পারে যে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে খেতে রোম্যান্স করছে। কালকে মুভি দেখতে দেখতে করছে, তখন রাত ছিল, লাইট অফ ছিল, কিন্তু এখন তো লাইট অন। ও কিভাবে এটা করতে পারে? হা করে তাকিয়ে দেখছিল। তখন সুগা জিমিনকে বলে, জান একটা কথা বলো তো, তুমি তো বিয়ের আগে আমাকে কখনোই দেখো নাই। বিয়ের দিনই আমাদের ফার্স্ট মিটটা হলো। তার আগে আমরা একবার মোবাইলে কথা বলেছিলাম, কিন্তু তারপরেও তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করলে আর আমাকে ভালোবাসলে। এটা কি করে করলে তুমি? তুমি একটু সময়ও নিলে না আমাকে দেখতে, জানতে, বুঝতে? কেন কেন করলে এটা তুমি? কারণ আমি তোমাকে বিশ্বাস করি সুগা। তোমার ওই চোখ দুটো সব সময় আমাকে তোমার ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। তোমার ওই চোখ দুটোতে আমি আমার জন্য অফুরন্ত ভালোবাসা খুঁজে পাই, যে ভালোবাসায় আমি ডুবে গেছি। তাই আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ সুগা। আই লাভ ইউ টু জিমিন। কথাটি শেষ করতেই সুগা আর জিমিন দুজনকে করতে লাগে। আর জঙ্কুক ওই কথাটা শুনে ওখান থেকে মাথা নিচু করে ওর রুমের দিকে হাঁটতে লাগে। জঙ্কুক ওখান থেকে চলে যেতেই সুগা আর জিমিন দুজনকে ছেড়ে দেয় এবং হাসতে শুরু করে। সুগা তখন জিমিনকে বলে, জান তুমি ভালো অ্যাক্টিং করেছো। জিমিন বলে, জি না, আমি মোটেও অ্যাক্টিং করি নাই। আপনি শুধু আমাকে বলেছেন আপনার সাথে একটু অ্যাক্টিং করতে, কিন্তু আপনি কিন্তু আমাকে কোনো ডায়লগ শিখিয়ে দেন নাই। আমি যে কথাগুলো বলেছি একদম সত্যি বলেছি আর মন থেকে বলেছি। তাই বুঝি? জি, তাই একেবারে সত্যি কথাগুলোই বলেছি। আচ্ছা সুগা, আমরা যে এইসব করছি তাতে কি কোনো কাজ হবে? জঙ্কুক ভাইয়া কি থেকে তার ভালোবাসার কথাটা বলবে? বলবে মানে ওকে বলতেই হবে, না বলে যাবে কোথায়? আমি তো সবে মাত্র ওকে আমার ফাঁদে ফেলেছি।
জঙ্কুক ওখান থেকে সোজা ছাদে চলে যায় এবং আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে জিমিনের কথাগুলোই ভাবছিল। জঙ্কুক অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে এই সমস্ত কিছু যোগ বিয়োগ করছিল। তখন হঠাৎই পেছন দিক দিয়ে ইয়ঙ্গি চিল্লানোর শব্দ আসতেই জঙ্কুক পেছন দিকে তাকায়। ইয়ঙ্গি মোবাইলে স্টাফদের সাথে খুব রাগ করে আর খুব বাজে ভাবে কথা বলছিল। সে প্রচুর পরিমাণে রেগে কথা বলছিল। তখন জঙ্কুক চুপ করে ইয়ঙ্গির কথা শুনছিল। ইয়ঙ্গি ফোন রাখার পর জঙ্কুকের সামনে আসে আর জঙ্কুককে বলে, কি ব্যাপার কুক, এভাবে ছাদের উপরে দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, ব্রেকফাস্ট করবো। কথাটি বলে ইয়ঙ্গি ওখান থেকে চলে যেতে চাইলে জঙ্কুক পেছন দিক দিয়ে ইয়ঙ্গির হাত ধরে ফেলে। ইয়ঙ্গি তখন পেছনে ঘুরে জঙ্কুকের মুখের দিকে তাকায়। জঙ্কুকের মুখটা একেবারে মলিন হয়ে শুকিয়ে আছে। তখন ইয়ঙ্গি জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায় এবং দুই হাত দিয়ে জঙ্কুকের হাত দুটো ধরে এবং জঙ্কুকে জিজ্ঞাসা করে, ভাই সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমি তোর বড় ভাই, আমি তোর একমাত্র ভাই, আমি তোর বন্ধুর মতো। তোর সমস্ত সমস্যা আমাকে বলতে পারিস। তুই যদি আমাকে না বলিস তাহলে কাকে বলবি বল? তুই কি আমাকে বিশ্বাস করিস না? তুই আমাকে একবার তোর সমস্যার কথা ভেঙে বল, দেখবি আমি অবশ্যই তোর সমস্যা সমাধান করার জন্য কোনো না কোনো একটা উপায় বের করেই ছাড়বো। তখন জঙ্কুক ইয়ঙ্গির মুখের দিকে তাকায় এবং হেসে বলে, ভাইয়া তুমি তো মানুষ একটা, কিন্তু তোমার ক্যারেক্টার অনেকগুলো। তুমি একটা মানুষ হয়ে এরকম নানান ক্যারেক্টার কিভাবে মেনটেন করো ভাইয়া? তখন ইয়ঙ্গি হেসে বলে, আচ্ছা তুই আমাকে বল আমি কয়টা ক্যারেক্টার মেনটেন করলাম, আর তুই আমার কয়টা ক্যারেক্টারই বা দেখলি? ভাইয়া আমি সব সময় তোমাকে দেখেছি মুডি, রাগী এবং স্যাভেজ, কম কথা বলতে, কিন্তু ইদানিং তোমার বিয়ের পরে তুমি একটু বেশি কথা বলো। তুমি একটু হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোকে আর বলতে হবে না। তোকে আমি একটা কথা বলি, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আমার একটাই ক্যারেক্টার, সেটা হচ্ছে স্যাভেজ। সবার কাছে আমি শুধুমাত্র স্যাভেজ সুগা, কিন্তু একমাত্র তোর ভাবি আর আমার একমাত্র জানের টুকরা কিউট জিমিনা বউয়ের জন্যই আমি এক অঙ্গে অনেক রূপ ধারণ করতে রাজি আছি। ভাইয়া আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি কি বোঝাতে চাচ্ছ? একজন হাজব্যান্ড কখনোই তার ওয়াইফের সাথে একটা ক্যারেক্টার নিয়ে সুখী থাকতে পারে না। যখন একটা ওয়াইফের বন্ধুর প্রয়োজন হয় তখন হাজব্যান্ডকে বন্ধু হতে হয়, আবার যখন একটা ওয়াইফের প্রেমিকের প্রয়োজন হয় তখন হাজব্যান্ডকে প্রেমিকের রূপ ধারণ করতে হয়, আবার যখন অভিভাবকের প্রয়োজন হয় তখন হাজব্যান্ডকে তার অভিভাবক হতে হয়। আর ওয়াইফকে খুশি করার জন্য কখনো বিড়াল সাজতে হয়, আবার কখনো হিংস্র টাইগারও সাজতে হয়। সো এটা যারা ভালো করে পারে তারাই শুধুমাত্র জীবনে সুখী থাকে, তারাই তার ওয়াইফকে নিয়ে শান্তিতে বসবাস করে যত বছর বেঁচে থাকে। তাই আমিও আমার এই রূপটা শুধুমাত্র আমার ওয়াইফের জন্যই রেখেছি, আর কারোর জন্য না। পৃথিবীর কাছে আমার একটাই রূপ, আর আমার ওয়াইফের কাছে আমার ওয়াইফ যেরকম চাইবে আমি সেরকম হতে বাধ্য। তাই তো আমি ওকে তো ভালোবাসি, আর সেই জন্যই তো আমাকে ভালোবাসবে। আমার এই রূপগুলো দেখেই তো ভালোবাসবে। আমি কি তোকে বোঝাতে পারলাম কি বোঝাতে চাচ্ছি? দেখ ভাই, কিছু কিছু বিষয় আছে যেটা সময়ের জন্য ফেলে রাখা যায় না। যতই সময় যাবে বিষয়টা আরও এলোমেলো হয়ে যাবে, আরও সেন্সিটিভ হয়ে যাবে। এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলো যত ফেলে রাখবি তত নষ্ট হয়ে যাবে। এখন তুই হয়তো ভাবছিস যে বিষয়টা খোলাখুলি করতে গেলে যদি আরও উলটপালট হয়ে যায়, তাহলে তুই পুরোপুরি ভুল ভাবছিস। একটা জিনিস ভেঙেই নতুন করে গড়া সম্ভব, আর এতে যদি তোর একটু কষ্ট করতে হয় কিংবা কাউকে একটু কষ্ট দিতে হয় তাহলে দিবি। কষ্টকে কেটে সুখ নিয়ে আসবি। ভাই, ভালোবাসা দিলে যেমন ভালোবাসা পাওয়া যায়, তেমন রাগ দিয়েও ভালোবাসাকে বশ করা যায়। যখন ভালোবাসার মানুষ রাগ দেখায় তখন ভালোবাসার মানুষের কাছে স্যালেন্ডার করতে মানুষ বাধ্য হয়ে যায়। আমার মনে হয় তোর এখন অপেক্ষা করা বাদ দিয়ে আর বিড়াল সেজে না ঘুরে একটু টাইগার হওয়া উচিত। তুই বুঝতে পারছিস আমি তোকে কি ইশারা করছি? তুই অতটাও ছোট না, বিয়ে হয়ে গেছে, তুই অবশ্যই বুঝতে পারিস। আর হ্যাঁ, তোকে আরেকটা কথা বলি, আমি ভাবলাম যে তোদেরকে একটু প্রাইভেসি দেওয়া প্রয়োজন, তাই আমি একটু পরে জিমিনকে নিয়ে আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছি। আমার ফিরতে কাল রাত হবে, আর আমি যেন এসে দেখি তোর সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। আমি তোর মুখে হাসি দেখতে চাই, তোকে খুশি দেখতে চাই। হাতি বলেই সুগা ওখান থেকে চলে যায়। তখন জঙ্কুক বলে, ভাইয়া একেবারে সত্যি কথাই বলেছি, আমিও ভিকে অনেক ভালোবাসি। আজ যখন বুগাম ভিকে আমার কাছ থেকে চলে যেতে বলছিল, আমার কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছিল, তখনই আমার বুকটা ব্যথা করছিল। ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছি আমার এই বুকের ব্যথা কমানোর জন্য আমার শুধুমাত্র ভিকে দরকার। কিন্তু ভি, তুমি এই কাজটা একেবারেই ঠিক করো নাই। তুমি প্রথমে আমার কাছে এসে আমাকে মেন্টালি আর ফিজিক্যালি ভাবে তোমার প্রতি আকৃষ্ট করেছো, আর যখন আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেছি তখন তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলে। এর জন্য তো তোমাকে আমি পানিশ করেই ছাড়বো। তোমারও বোঝা উচিত একবার কাছে আসার পর দূরে সরে গেলে কতটা কষ্ট হয়। আজ তোমাকে আমি আমার সাথে এই রকম ডাবল গেম খেলার শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি এতদিন আমাকে গার্লফ্রেন্ড পাওয়ার দেখাইছো, আজ আমি তোমাকে হাজব্যান্ড পাওয়ার দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি গার্ল। কথাটি বলেই জঙ্কুক নিচে চলে যায়। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট শেষ করে জিমিন আর সুগা ভি আর জঙ্কুকের কাছ থেকে বিদায় নিয়ে তাদের গন্তব্যে রওনা দেয়। ভি বারবার জিমিনকে যেতে না করছিল, কিন্তু জিমিন তো যাবে, কারণ এটা তো প্ল্যান করা। জিমিনকে তো যেতেই হতো। তারপর এক প্রকার বাধ্য হয়ে ভি রাজি হয়। জিমিন সুগা ওখান থেকে চলে যায়। জিমিন সুগা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে জঙ্কুক মেইন ডোরটা লক করে দেয় এবং একটা তালা মেরে দেয়।
তারপরে ভিয়ের দিকে তাকায়। ভি জঙ্গকের মুখের দিকে তাকিয়ে ভাবছে এই মাথা মোটাটা এসব কি করছে, ও মেন ডোরের তালা কেন লাগাচ্ছে ঘরের ভিতর থেকে। তখন জঙ্গক ভিয়ের মুখের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয়, তারপর এক পা করে ভিয়ের দিকে আগাতে থাকে। ভি জঙ্গকের ফেস রিঅ্যাকশন দেখে কিছু কনফিউজড হয়ে পড়ে যে ও আমার দিকে কেন এভাবে তাকাচ্ছে, ওর ফেসটা আজকে অন্যরকম লাগছে, ও তো কখনোই এভাবে তাকায় না। জঙ্গককে কিছু বলতে যাবে তখনই তার মনে পড়ে সে বাড়িতে একা আছে, তাই সে কুককে কিছু না জিজ্ঞাসা করে ওখান থেকে চলে যেতে লাগলে জঙ্গক পেছন দিক দিয়ে ভির হাতটা শক্ত করে ধরে ফেলে। জঙ্গক ভির দু হাত পেছন দিকে নিয়ে তার এক হাত দিয়ে চেপে ভিকে তার বুকের সাথে মিশিয়ে ফেলে। ভি পরনে একটা টপস ছিল এবং গলায় একটা ওড়না ছিল। জঙ্গক ভির গলা থেকে ওড়নাটা খুলে মাটিতে ফেলে দেয়, তারপর এক হাত দিয়ে ওর শরীরের টপসটার উপরে দুইটা বোতাম খুলে ফেলে। ওর বেশ খানিকটা অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। জঙ্গক হাত দিয়ে ওই স্থানটাতে করতে থাকে। ভি তো পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে, সে কি বলবে কিছু বুঝতে পারছে না। এর আগে কখনো সে জঙ্গককে এরকম ভাবে দেখেই নাই। ভি মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে জঙ্গক তার ঠোঁট দিয়ে আর নাক দিয়ে ভির ওই অংশটাতে ব্রাশ করতে লাগে। ভির সারা শরীরের পশম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, তার ভেতরে অন্যরকম ফিলিংস কাজ করতে শুরু করে জঙ্গকের স্পর্শ পেয়ে। কিন্তু জঙ্গক যখনই বুঝতে পারলো তে পুরোপুরি ফিলিংসে চলে গেছে ওর স্পর্শ পেয়ে, ঠিক তখনই জঙ্গক ওর পুরো ফিলিংসের উপরে এক বালতি পানি ঢেলে দেয় এবং যে স্থানটাতে ও ঠোঁট দিয়ে ব্রাশ করছিল ওখানে দিয়ে দেয়। জঙ্গক এত জোরে ধরেছিল যে তে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, কিন্তু জঙ্গক থেকে ছাড়ছিলই না, ও কামড়ের উপরে কামড় দিয়ে যাচ্ছিল। এভাবে 5 মিনিট থেকে কামড়ানোর পর জঙ্গক থেকে ছেড়ে দেয়। তারপরে ইস, আমার বউটা কি ভেবেছিল যে আমি তার সাথে রোম্যান্স করছি। কিন্তু বেবি, তুমি তো আমার রোমান্টিক মুডটা অনই করো নাই, তুমি তো কিছুই করো নাই আমার রোমান্টিক মুড অন করার জন্য। তুমি আগে আমার রোমান্টিক মুডটা অন করো, তারপরে সে আমি তোমার সঙ্গে রোম্যান্স করবো। তুমি তুমি এসব কি বলছো আমাকে? কেন কি বলছি তুমি বুঝতে পারছো না? তোমার তো বোঝার কথা, তুমি তো এই সমস্ত সবকিছু আমার থেকে ভালো বোঝো। তুমি আমার সাথে এভাবে কথা কেন বলছো? ওহ শাট আপ, একেবারে ঢং করে কথা বলবি না আমার সাথে। আমার একদম ঢং করে কথা বলা আমি পছন্দই না। আমার বাবা তোকে বিয়ে করতে বলেছে, তাই আমি তোকে বিয়ে করেছি। তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো আমি তাকে বিয়ে করতাম। ডাজ নট ম্যাটার আমি কাকে বিয়ে করছি, ঠিক আছে? আর তাছাড়া তোর আর আমার মধ্যে আগে যা কিছু হয়েছে তুই নিজেই সেটা ভুলে যেতে বলেছিস, তার ওগুলো মনে করার কোনো প্রয়োজন নাই। আজ থেকে নতুন করে শুরু করব। আমি তোর হাজবেন্ড, তোর সমস্ত কিছুর ভালো মন্দ খারাপ যা কিছু আছে, খাওয়া পড়া থাকা সমস্ত কিছুর দায়িত্ব আমার, আর আমার ভালো মন্দ দেখার আর আমাকে খুশি করার দায়িত্ব তোর। কোকি কোকি, তোমার কি হয়েছে? হঠাৎ করে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? তুমি এত খারাপ ব্যবহার করছো কেন আমার সাথে? কথাটা বলার সাথে সাথে জঙ্কুক ভিয়ের চুলের মুঠি শক্ত করে ধরে এবং ভিকে বলে, তোর সাথে আমি কেমন ব্যবহার করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোর জানতে হবে না। তোকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। রুমে গিয়ে দেখবি বিছানার উপরে একটা শপিং ব্যাগ আছে, ওটার মধ্যে একটা ড্রেস আছে, ওটা পরবি এবং 5 মিনিটের মধ্যে আমার সামনে আসবি। এর থেকে যদি 1 সেকেন্ড এদিক ওদিক হয় তাহলে তোর খবর আছে। কথাটা বলে জঙ্কুক ভিয়ের চুলের মুঠি ছেড়ে দেয়। ভি পুরোপুরি কনফিউজ হয়ে যায় জঙ্কুকের এই আচরণে। ভি অনবরত কান্না করতে থাকে। ভির কান্না দেখে জঙ্কুক বলে, এই সমস্ত নাকে কান্না বন্ধ কর, এখন তাড়াতাড়ি যা। তোকে আমি বিয়ে করে এনেছি আমার বাড়িতে শোপিস বানিয়ে রাখার জন্য না, আমি তোকে বিয়ে করেছি আমাকে খুশি করার জন্য, আর এখন তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো। জঙ্কুকের আচরণে ভি অনেক ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে বিছানার উপরে শপিং ব্যাগ রাখা। শপিং ব্যাগটি খুলে দেখে ভিতরে একটা ড্রেস আছে। ড্রেসটা অনেক একেবারে ছোট, হাঁটুর অনেক উপর পর্যন্ত, আর কাপড়টা একেবারে পাতলা। এটা পরলে প্রত্যেকটা পার্ট স্পষ্ট দেখা যাবে। এই ড্রেস আমি কিভাবে পরবো? এরকম ড্রেস আমি আগে কখনোই পরি নাই। এত পাতলা এত ছোট ড্রেস। জঙ্গক কেন আমাকে এই ড্রেসটা পরতে বললো? এটা আমি কখনোই পরতে পারবো না। বিছানার কোনায় বসে ড্রেসটা হাতে নিয়ে তে এই সমস্ত কথাই ভাবছিল সে এখন কি করবে। ঠিক তখনই ভির মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা জঙ্কুক পাঠিয়েছিল। মেসেজে লেখা ছিল, 5 মিনিটের মধ্যে 3 মিনিট শেষ হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে যদি নিচে না আসিস তাহলে আমি রুমে চলে আসবো। ভি তো অনেক আশ্চর্য হয়ে যায়, জঙ্কুক ওকে মেসেজ করছে বাইরে যাওয়ার জন্য। তখন ভি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে যখন ও ড্রেসিং টেবিলে নিজেকে দেখে, ও নিজেকে দেখে নিজে লজ্জা পাচ্ছিল। ওকে এতটা দেখাচ্ছিল আর ওর পার্টগুলো একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। ও ওখানে দাঁড়িয়েছিল। তখন জঙ্কুক নিচ থেকে আওয়াজ করতে শুরু করে। ভি তখন বাধ্য হয়ে নিচে নেমে যায়। নিচে নেমে গিয়ে ও অনেক লজ্জা পাচ্ছিল জঙ্কুককে দেখে, কিন্তু জঙ্কুক তো সোফায় বসে মোবাইল চাপছিল, ভি দিকে একটা বারের জন্য তাকাচ্ছিল না। তখন ভি গিয়ে জঙ্কুকের সামনে দাঁড়ায়। জঙ্কুক যখন বুঝতে পারে ভি ওর সামনে এসে দাঁড়িয়েছে, তখন ও মোবাইলের দিকে তাকিয়ে ভিকে বলে, আমি কফি খাবো, আমার জন্য এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আয়। ভি তো হা করে জঙ্কুকের কথা শুনছিল। এই ছেলেটা কি বলছে, আমাকে আগে এত
তুই ড্রেস পরতে বললো, আর এখন যখন আমি ওর সামনে এসে দাঁড়ালাম, আমার দিকে একটা বারের জন্য তাকালোও না, আমাকে কফি বানাতে বলছে। এখন জঙ্কুক বলে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, আমার খুব কফি খেতে ইচ্ছা করছে। এখন ভি কিচেনে যায় এবং জঙ্কুকের জন্য কফি বানাতে শুরু করে। জঙ্কুক একটা বারের জন্য ভির দিকে তাকাচ্ছিলই না, ও তো শুধু ওর মোবাইলের দিকে তাকিয়েছিল। ভি কফিটা বানিয়ে জঙ্কুকের কাছে এনে জঙ্কুককে দিতে লাগলে জঙ্কুক বলে, আগে তুই টেস্ট কর, তুই আগে খেয়ে দেখ তোর কফি কেমন হয়েছে, তারপরে আমি খাবো। কিন্তু কিন্তু কুক, আমি তো কফি খাই না। শ্যাট আপ, আমার মুখের উপরে একটা কথা বলবি না, আমি তোকে কফি খেতে বলেছি, তুই আগে কফিটা খা। তো কফির মগটা হাতে নিয়েই দাঁড়িয়েছিল, ও কি করবে কিছু বুঝতে পারছিল না, কারণ ও তো কফি পছন্দ করে না, কফি খেতে পারে না। তখন জঙ্কুক বলে, আমার কথা কি তোর কানে ঢোকে নাই আমি কি বলছি? জঙ্কুকের এই রকম রাগী গলা শুনে তে আরো ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কফি খেতে শুরু করে। ও পুরো কফিটাই পান করে ফেলে। কফি খাওয়া শেষ হলে ও ওখানেই দাঁড়িয়েছিল। তখন জঙ্কুক ওকে বলে, তুই এখন রুমে যাচ্ছি ঘুমানোর জন্য, লাঞ্চের সময় আমি বিরিয়ানি খাবো, আমি বাহির থেকে কোনো খাবার অর্ডার দিতে পারবো না, তুই নিজের হাতে আমার জন্য বিরিয়ানি রান্না করবি, তারপরে আমাকে ঘুম থেকে জাগাবি। লাঞ্চ কিন্তু আমি দেরিতে করতে একেবারে পছন্দ করি না, 1:30 বাজলেই আমি বিরিয়ানিটা রেডি চাই। কথাটি বলে জঙ্কুক ওখান থেকে উঠে তার নিজের রুমে চলে যায় এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বীর কাছে জঙ্কুকের কথা শোনা ছাড়া আর কোনো অপশনই ছিল না। বাধ্য ওয়াইফের মতো সে কিচেনে চলে যায় এবং জঙ্কুকের জন্য বিরিয়ানি রান্না করতে শুরু করে। 1টা বাজতে এখনো 15 মিনিট বাকি ছিল। তে রান্না করা কমপ্লিট। সে পা টিপে টিপে রুমে যায়। রুমে গিয়ে দেখে জঙ্কুক আরামে ঘুমাচ্ছে। তখন তে জঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায় এবং জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার কিউট বানিটা ঘুমালে কত সুন্দর দেখা যায়, কিন্তু হঠাৎ করে আমার বানিটা এরকম টাইগারের মতো করছে কেন? আমার ওকে দেখে এখন ভয় করে। আমি কি ওকে ডাক দিব নাকি দেবো না বুঝতে পারছি না। কিন্তু 1:30 বেজে গেলে খাবার রেডি না হলে ও যদি আমার সাথে রাগ করে, না বাবা আমি ওকে একটু ডাকি দিই। তারপরে তে আর কি করবে, বাধ্য স্ত্রীর মতো জঙ্কুককে ডাকতে শুরু করে। জঙ্কুক উঠে বসে তে ডাক শুনে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। তারপর জঙ্কুক শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের দিকে একবারের জন্য তাকায় না। সে অন্য দিকে ফিরে বলে, লাঞ্চ করার জন্য তোকে কি এখন আমার ইনভাইট করতে হবে নাকি তুই খাবি না, তুই কি না খেয়ে থাকবি? কুক কুক, আমি এই ড্রেসটা পরে আর থাকতে পারছি না, আমি কি ড্রেসটা চেঞ্জ করবো? না, কেন থাকতে পারছিস না? কোন দিক দিয়ে ড্রেসটা খারাপ? এই ড্রেসটা পরেই থাকতে হবে। আর যদি আমার কথা শুনতে ইচ্ছে না করে, আমার কথা যদি ভালো না লাগে, তাহলে তো তোর ভোকাম ভাইয়া আছেই, ওখানে চলে যা। কুকি তুমি এগুলো আমাকে কি বলছো? আমি কেন ভোগাম ভাইয়ের কাছে যাব? কেন যাবি বুঝতে পারছিস না? তোর ভোকাম ভাইয়া তো তোকে অনেক ভালোবাসে, সে তো তোকে বলেছেই। তোর যদি 4টা বিয়ে হয়, 4টা বাচ্চা হয়, তারপরেও সে তোকে নিতে রাজি। তাহলে তোর যদি আমার কথা ভালো না লাগে, আমার কথা শুনতে যদি তোর খারাপ লাগে, তাহলে তোর তো রাস্তা খোলাই আছে, তোর তো মানুষ আছেই যাওয়ার। আর তাছাড়া মরা গাছে পানি ঢেলে আর কি লাভ? না পাতা হবে, না ফল হবে, না গাছ তাজা হবে, গাছ মরা মরাই থাকবে। তাই বলছি, তোর যদি ভালো না লাগে তাহলে তুই চলে যেতে পারিস তোর ভোকাম ভাইয়ের কাছে। ঠিক আছে কুকি, কোনো ব্যাপার না, আমি এই ড্রেস পরেই থাকতে পারবো। তারপর লাঞ্চ করা শেষ করে জঙ্কুক লিভিং রুমের সোফাতে বসে। তারপরে ভিয়ের মুখের দিকে তাকিয়ে জঙ্কুক বলে, আমার পা দুটো অনেক ব্যথা করছে, টিপে দিলে ব্যথা কমবে। তখন ভি বুঝতে পারে কথাটা তাকে বলেছে, কারণ ওখানে ভি ছাড়া আর কেউই নাই। তখন ভি জঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল কিন্তু জঙ্কুকের কাছে আসছিল না। তখন জঙ্কুক ভিকে বলে, কি ব্যাপার, তুই কি কানে শুনতে পাচ্ছিস না আমি তোকে কি বলছি? আমার পা ব্যথা করছে, আমার পা টিপলে আমার ব্যথা কমবে। আর তুই এখনো অত দূরে দাঁড়িয়ে আছিস। এই কথা শোনার পরে তুই দূরে কিভাবে দাঁড়িয়ে থাকছিস? তুই বুঝতে পারছিস না তোর হাজবেন্ডের পা ব্যথা করছে, তোর এখন তার পা টিপে দিতে হবে তার ব্যথা কমানোর জন্য? তুই জানিস না বিয়ের পরে একটা মেয়ের কাছে তার হাজবেন্ডের সবার আগে, আর হাজবেন্ডের সেবা করা তার দায়িত্ব। তুই তোর দায়িত্ব কেন পালন করছিস না? তুই যদি তোর দায়িত্ব পালন না করিস, তাহলে আমি তো তোর উপরে সন্তুষ্ট হতে পারবো না। তাহলে তোর সাথে সংসার করে আমার কি লাভ? তোকে রেখে আমার কি লাভ? তাহলে তুই একটা কাজ কর, তুই এখান থেকে বরং চলেই যা, তোর ভোকাম ভাইয়ের কাছে চলে যা। লাস্ট কথাটা শুনে ভিড় অনেক খারাপ লাগে। তারপরে সে এক প্রকার বাধ্য স্ত্রীর মতোই জঙ্কুকের পায়ের কাছে এসে বসে এবং 2 হাত দিয়ে জঙ্কুকের পা টিপতে শুরু করে। জঙ্কুক তেকে বলে, এভাবে না, ওভাবে টিপ, ওভাবে টিপ, এটা ওটা বলে জঙ্কুক তেকে দিয়ে তার পা দুটো খুব ভালো করে টিপাচ্ছিল। কিন্তু জঙ্কুক একটা বারের জন্য ভিয়ের মুখের দিকে কিংবা ভিয়ের দিকে তাকায় নাই। ও হাতে মোবাইল নিয়ে মোবাইলই চাপছিল। এভাবেই বিকালটা পার হয়ে যায়। জঙ্কুক ভিকে দিয়ে আরো অনেক কাজ করায়, ঘর ঝাড়ু দেওয়ায়, ঘর মোছায়, কফি বানাতে বলে, নাস্তা বানাতে বলে। যে কাজটা করা প্রয়োজন ছিল সেটাও করায়, আর যেটার কোনো প্রয়োজনই ছিল না সেটাও করায়। কিন্তু যদি ওকে ইগনোর করে, ওই কাজগুলো করতে চায় না, ঠিক ততবারই জঙ্কুকের ডায়লগ একটাই থাকে, হাজবেন্ডের কথা মতো চলতে কষ্ট হচ্ছে, তাহলে তো অপশন আছে ভোকাম ভাইয়া, ভোকাম ভাইয়ের কাছে চলে যা। হাজবেন্ড ভালো না লাগলে কি আর করবি, ভোকাম ভাইয়ের কাছেই চলে যেতে হবে।
তাছাড়া এমনিতে তো তুই বলেই দিয়েছিস এই বিয়েটার কোনো মূল্যই নেই তোর কাছে, এই বিয়েটা তুই মানিস না। তাহলে তাহলে আর এত নাটক করে কি দরকার? আমার বাসায় থেকে এত কাজ না না করে বোগামের কাছে চলে যা। ও তো তোকে তোর হাজবেন্ডের থেকেও 10 গুণ বেশি ভালোবাসা দিবে, তো ওর কাছে চলে যাওয়াটাই ভালো হবে। এখনো সময় আছে, একটা কাজ কর, আমি দরজার লকটা খুলে দিচ্ছি, তুই ড্রেসটা চেঞ্জ করে বোগাম ভাইকে একটা ফোন দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দে, তারপর বোগামের সাথে চলে যা। কথাটি বলে জঙ্কুক ভিকে চাবি দিয়ে দিয়েছিল দরজার, কিন্তু ভি দরজার চাবিটা জঙ্কুককে ঘুরিয়ে দেয় আর বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। তারপর জঙ্কুক ভিকে বলে, এখানে যদি থাকিস তাহলে আমার সমস্ত কথা শুনতে হবে, আমি যখন যেটা বলবো, যেটাই করতে বলবো, সেটা যে কাজই হোক না কেন তোকে সেটা করতে হবে, তুই সেটা না করতে পারবি না। এর বেলা জঙ্কুক আর ভিয়ের মধ্যে এই চুক্তিই হয় যে জঙ্কুক যা বলবে ভি তাই শুনবে। ভি তো খাবার খেতে চাচ্ছিল না, কিন্তু খাবার খাওয়ানোর জন্য জঙ্কুক ঠিক এই একই টেকনিকই ইউজ করে বোগাম ভাইয়ার। তারপরে ভি আর কি করবে, বাধ্য হয়ে খাবার খেয়ে নেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ওরা বেডরুমে চলে যায়। জঙ্কুক গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভি গিয়ে সোফাতে শোয়। ভি যখনই সোফাতে শুইতে যায় তখনই জঙ্কুক বলে, কি ব্যাপার, তুই সোফাতে গিয়ে শুয়ে পড়ছিস কেন? তুই কি ভেবেছিস সারাদিন তুই অনেক কাজ করেছিস আর রাতের বেলা তুই রেস্ট করবি? রাতে তো তুই রেস্ট করতে পারবি না। তুই জানোস না একটা স্ত্রীর রাতেও অনেক কাজ থাকে, রাতেও অনেক দায়িত্ব থাকে তার হাজবেন্ডের উপর, সেগুলা তার পালন করতে হয়। তো এখন সোফা থেকে উঠে বিছানায় আমার কাছে আয়। ভি তো পুরোপুরি ভাবে ভয় পেয়ে যায় জঙ্কুকের মুখে এ কথা শুনে। ভি মনে মনে ভাবছে, কুকি কি করতে চাচ্ছে আমার সাথে? সারাদিন আমাকে দিয়ে এত কাজ করালো, এত কথা শোনালো, এত রাগ দেখালো, তারপরে সারাদিন আমাকে এই একটা খারাপ একটা ড্রেস পরিয়ে রেখে দিল, কিন্তু একটা বারও আমার দিকে তাকালো না। আর এখন রাতের বেলা আমি এত টায়ার্ড হয়ে যখন শুতে যাচ্ছি তখন আমাকে বলছে কাছে আয়, আমি কাছে যাব। আমি এখন ওর কাছে যেতেই পারবো না, ও যা ইচ্ছা তাই করুক। ও যদি এখন আমাকে ঘর ধরে বাসা থেকে বেরো করে দেয় তারপরও আমি ওর কাছে যাবো না। কি ব্যাপার ভি, তুই কি আমার কথা শুনিসনি? তুই কি শুনতে পাচ্ছিস না আমি তোকে কি বলছি? তুই তাড়াতাড়ি করে বিছানায় আমার কাছে আয়, আমার তোকে প্রয়োজন। কিন্তু ভি সোফাতেই বসেছিল, ও উঠে বিছানায় যাবে না তো যাবেই না। 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে বিছানায় আমার কাছে আয়, না হলে আমি যদি বিছানা থেকে উঠে আসি তাহলে তোর জন্য খুব খারাপ হয়ে যাবে। ভি তারপরেও সোফা থেকে উঠছিল না। তখন জঙ্কুক বিছানা থেকে উঠে ভিয়ের কাছে যায় এবং ভিয়ের চুলের মুঠি ধরে ভিকে দাঁড় করায়। তারপরে ভিকে টানতে টানতে বিছানার দিকে নিয়ে যায়। তখন ভি জঙ্কুকের হাত ধরে এবং জঙ্কুককে বলে, কুক, ডু ইউ লাভ মি? বাট কিসের লাভ? আমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল যে লাভ থাকবে? কথাটা বলেই জঙ্কুক তেকে বিছানায় নিয়ে ফেলে দেয় এবং জঙ্কুক তের উপরে উঠে পড়ে। জঙ্কুক তের গলায় খুব ডিপ করতে শুরু করে ও খুব হার্ড ভাবে কিস করছিল, কিন্তু জঙ্কুক একটা বারের জন্য তেকে লিপ কিস করে নাই। সে কিস করছিল, সে আস্তে আস্তে করে তের গলা করতে শুরু করে এবং খুব কিস করতে শুরু করে। জঙ্কুক তের করতে শুরু করে। ভি মনে মনে এটাই ভাবছিল যে যাই হোক, যেভাবেই হোক জঙ্কুক তো আমার কাছে আসছে, আমি তো ওকে টাচ করতে পারবো। এটা ভেবেই ভি নিজের হাতে জঙ্কুকের শার্টের প্রত্যেকটা বোতাম খুলে শার্টটা একেবারে খুলে ফেলে। তারপরে জঙ্কুকের মুখের দিকে তাকায় জঙ্কুক। তখন ভিকে বলে, আমার মুখের দিকে তাকিয়ে না থেকে আমি যেটা বলছি সেটা কর, আমার মোড অন কর। ভি পুরো ফিলিংসের সাথে জঙ্কুকের বডি করতে শুরু করে। তখন জঙ্কুকও পুরো ফিলিংসে চলে যায় এবং সঙ্গে সঙ্গে ভিকে বিছানার সাথে চেপে ধরে এবং ভিয়ের ঘাড়ে গলায় করতে থাকে। জঙ্কুক ভি একটা টান দিয়ে খুলে ফেলে। তারপর ভিয়ের শরীরে পাগলের মতো করতে শুরু করে আর কি শুরু করে। যখন জঙ্কুকের এইরকম টাচে ভি অনেক হয়ে পড়ে। সে 2 হাত দিয়ে জঙ্কুকের মাথার চুল শক্ত করে ধরে তার শরীরের সাথে চেপে রেখেছিল। জঙ্কুক যখন বুঝতে পারে ভি পুরোপুরি ফিলিংসে চলে গেছে, সে অনেক হয়ে গেছে, ঠিক সেই সময় জঙ্কুক ভিয়ের উপর থেকে উঠে বসে এবং ফ্লোর থেকে শার্টটা কুড়ায় এবং শার্ট পরতে শুরু করে। তখন ভি জঙ্কুককে বলে, কি হয়েছে কুকি? তুমি তুমি উঠে পড়ছো কেন? উঠে পড়বো না তো কি করবো? আমার মুডই অন হচ্ছে না। তোর মধ্যে এমন কোনো আকর্ষণই নাই যেটা দেখে আমার মুডটা অন হবে। আমি তোর সাথে সেই সব কিছু করতে পারবো যেটা একটা হাজব্যান্ড তার ওয়াইফের সাথে করে। বাট কি কি বলছো তুমি আমাকে এসব? কেন, ঠিকই তো বললাম। সারাটা দিন আমি তোকে এতটা ড্রেস পরে আমার সামনে ঘোরালাম, তারপরে তোকে দেখে আমার মধ্যে বিন্দু পরিমাণ ফিলিংস কাজ করছে না। আমার ভিতরে যদি ফিলিংস না আসে তাহলে আমি তোর সাথে কিভাবে এসব করতে পারি? ফিলিংসের তো দরকার আছে, তাই না? আমার ভিতরে তো মুডই নাই তোর সাথে এসব করার। অঙ্কুক তখন মনে মনে বলে, ভি তুমি এই কয়দিন আমাকে অনেক ফিজিক্যালি টর্চার করেছো, তুমি আমাকে একটা কিস পর্যন্ত করো নাই। আমি তোমার একটা কিসের জন্য অনেক এক্সাইটেড আর অনেক ক্রেজি হয়ে আছি, কিন্তু তারপরেও তুমি এখন পর্যন্ত আমাকে কিস করো নাই। আমিও তোমাকে ফিজিক্যালি ভাবে টর্চারটা করবো ভেবেছি। যখন পর্যন্ত তুমি নিজে থেকে এসে আমার কাছে সিলিন্ডার না করবে তখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো কিছুই পরিপূর্ণ হবে না। অন্যদিকে ভি মনে মনে ভাবছে, জঙ্কুক এটা কি বললো? ও কি করে এটা বলতে পারে? স্কুল কলেজের প্রত্যেকটা ছেলে আমাকে একই কথা বলে, ইউ আর সো
ইউ আর সো বিউটিফুল গার্ল। আর আমার হাজবেন্ড আমাকে এটা কি বললো? আমার মধ্যে ও কোনো প্রকার কোনো আকর্ষণই খুঁজে পায় না। অনেক হয়েছে দূরে দূরে থাকা, আমি ওর কাছ থেকে দূরে আছি। এই দূরত্বটার জন্যই ও হয়তো এই কথাটা বলেছে। তো দূরে থাকা যাবে না। তারপরে যদি আমার হাজবেন্ড আমাকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করে তখন আমি কি করবো? আমি তো মরেই যাবো। অনেক হয়ে গেছে বাবা, আমার শিক্ষা হয়ে গেছে। আমার জঙ্কুকের মুখ থেকে আই লাভ ইউ শোনার কোনো দরকার নাই। জান, সোনা, টিয়া পাখি, মানা পাখি কিছুই শোনার দরকার নাই। আমি তো অনেক ভালোবাসি, তাতেই হবে। এখন থেকে একজন হাজবেন্ডের সাথে ওয়াইফের যে রকম আচরণ করা দরকার আমি সেটাই করব। আমার ভালোবাসাতে অবশ্যই জঙ্কুক একদিন গলে যাবে এবং আমাকেও আই লাভ ইউ টু বলবে। তখনই হঠাৎ জঙ্কুক বিছানা থেকে উঠে পড়ে এবং উঠে দরজার দিকে যেতে লাগলেই তে দৌড়ে গিয়ে জঙ্কুকের হাতটা ধরে ফেলে এবং জঙ্কুককে বলে, কুক কুক, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? তুমি এত রাতে দরজা খুলে রুমের বাইরে কেন যাচ্ছ? আমার একা রুমে থাকতে ভয় করে। প্লিজ তুমি আমাকে রেখে কোথাও যেও না। আমার হাতটা ছাড়, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, তাতে তোর কি? আর তোর ভয় করলে আমার কি? তোর ভয় করলে তোর বোগাম্বার কাছে চলে যা, সে তোকে খুব যত্ন করে আগলে রাখবে। তাছাড়া আমাকে দেখে কি তোর দারোয়ান মনে হয় যে তোকে পাহারা দিয়ে রাখবো? তুই থাকতে পারলে থাক, না থাকতে পারলে চলে যা। প্লিজ কুক, তুমি এভাবে কেন বলছো? আমি কোথায় যাব তোমাকে রেখে? ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। নো, আই ডোন্ট নো, আই ডোন্ট এভার ওয়ান্ট টু নো, নাও লিভ মি অ্যালোন। কথাটি বলেই জঙ্কুক তের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় এবং দরজা খুলে বাইরে চলে যায়। তখন তে পিছন দিক দিয়ে জঙ্কুককে বলতে থাকে, প্লিজ প্লিজ কুক, প্লিজ ডোন্ট লিভ মি। আমার একা রুমে থাকতে ভয় করে। আর আজ তো জিমিন আর সুগা ভাইয়াও নেই। প্লিজ যেও না কুক। কিন্তু জঙ্কুক কোনো কথাই শোনে না, ওখান থেকে চলে যায়। আসলে কিছুক্ষণ আগে জঙ্কুক আর ভিয়ের মধ্যে যে রোমান্সগুলো হয়েছিল সেইগুলোর কারণে জঙ্কুক অনেক পরিমাণে হট হয়ে গিয়েছিল। আর সেই জন্য ও গেস্ট রুমে চলে যায় আর ওখানে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা করতে শুরু করে। সেই কারণে ও তাড়াতাড়ি করে রুম থেকে চলে গিয়েছিল, কারণ ও তেকে কিছুতেই বুঝতে দিতে চাচ্ছিল না যে তের কাছে আসলে ও হট হয়ে যায় আর ওর মুড অন হয়ে যায়। ও তো তেকে একটু ফিজিক্যালি টর্চার করতে চায়, সেই কারণেও নিজেকে কন্ট্রোল করছে আর তে ওর জন্য কি করে সেটা দেখতে চাচ্ছিল। আর এদিকে তেও তো অনেক হট হয়ে গিয়েছিল, তাই সেও ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিচ্ছিল। দুজনই দুই রুমের ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল। কিছুক্ষণ শাওয়ার নেওয়ার পর তে যখন রুমে আসে তখন সে রুমে এসে দেখে জঙ্কুক বিছানায় শুয়ে আছে। তখন তে আর কোনো কথাই বলে না। তার একটু অভিমান হয়েছিল যে জঙ্কুককে এত করে রিকোয়েস্ট করার পরেও ওকে একা রুমে রেখে বাইরে চলে গিয়েছিল। তারপর তে যখন ঘুমানোর জন্য বিছানায় আসে ঠিক তখনই জঙ্কুক তেকে বলে, তুই এখানে কি করছিস? তুই আমার সাথে বিছানায় শুতে পারবি না, তুই যা সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়। তখন তে বলে, কেন, কি সমস্যা? কিছুক্ষণ আগে যখন আমি সোফাতে ঘুমাতে চেয়েছিলাম তখন তো আপনি আমার চুলের মুঠি ধরে বিছানায় নিয়ে আসলেন। আর এখন যখন আমি বিছানায় ঘুমাতে চাচ্ছি তখন আপনি আমাকে বিছানা থেকে চলে যেতে বলছেন। হ্যাঁ বলছি, কারণ আমি তো রোবট, রোবটের সাথে কি ঘুমানো যায়? রোবটের সাথে কি থাকা যায়? তুই এখন সোফাতে গিয়ে ঘুমা আর আমাকে শান্তিতে ঘুমাতে দে। আর তুই এখন আর একটা কথা বলবি না। ডিনারের সময় তোর আর আমার মধ্যে যে চুক্তিটা হয়েছে সেটা কি তুই ভুলে যাচ্ছিস? তুই কি আমার কথা শুনবি না? সে তখন মনে মনে বলে, শয়তান একটা, আমার কথাগুলোই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে শোনাচ্ছে। তারপর তে আর কি করবে, বিছানা থেকে নেমে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। আসলে জঙ্কুক চাচ্ছিল না তে ওর সাথে ঘুমাক, কারণ তেকে নিয়ে এক বিছানায় ওর ঘুমানো ইম্পসিবল। কারণ ফার্স্ট নাইটে তে যখন ওর কাছে শুয়েছিল তখন তো ওর ঘুমই আসছিল না, ওর তো তের সাথে রোমান্স করতে ইচ্ছা করছিল। আর আজ যদি ও তের সাথে এক বিছানায় শোয় তাহলে ওর আজকেও এইরকমই ফিল হবে, যেটা ও এই মুহূর্তে করতে চাচ্ছে না। ও তো তেকে পানিশ করতে চাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তে গভীর ঘুমিয়ে পড়ে। তখন জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে, ঢং দেখলে আর বাঁচি না। আমি যখন রুম থেকে চলে যেতে নিয়েছিলাম আমার হাত কেন ধরলি? আমাকে একটু জড়িয়ে ধরতি, আমাকে একটা কিস করতি, তাহলেই তো আমার মনটা গলে যেত। ও হাত ধরতে গিয়েছিল কেন? ও কি আমাকে একটা কিস করতে পারতো না? ইস, ভাল লাগে না। মনে মনে মন কলা খেতে খেতে এক পর্যায়ে জঙ্কুকও ঘুমিয়ে পড়ে। সকালে যখন জঙ্কুকের ঘুম ভাঙে, ঘুম ভাঙতেই জঙ্কুক এইদিক ওইদিক তাকিয়ে দেখে তে কোথাও নেই। সোফার দিকে চোখ পড়তেই জঙ্কুক দেখে তে ওর জন্য সুন্দর একটা আউটফিট বের করে রেখেছে, তার সাথে টাওয়ালও রেখে দিয়েছে। এটা দেখেই জঙ্কুকের মুখে একটা বিগ স্মাইল চলে আসে। তখন জঙ্কুক মনে মনে ভাবে যে আজ আমার মনে হচ্ছে যে আমি সত্যি সত্যিই বিবাহিত। সকাল সকাল আমার মুডটা ভালো হয়ে গেল। আসলে এটাই হলো হাজব্যান্ড পাওয়ার। তারপর জঙ্কুক শাওয়ার নেয় এবং রেডি হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে তে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। জঙ্কুক তো খুব আশ্চর্য হয়ে যায়, সে মনে মনে অনেক খুশি হয় কিন্তু মুখে প্রকাশ করছিল না। জঙ্কুক এক পা করে ডাইনিং টেবিলের কাছে যেতে শুরু করে। তে যখন লক্ষ্য করে জঙ্কুক ঘুম থেকে উঠে পড়েছে আর ওর কাছে আসছে,
তখন তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয় এবং জঙ্কুককে বলে, গুড মর্নিং লাভ, রাত্রে কি ঘুম ভালো হয়েছে? জঙ্কুক তের কথার কোনো উত্তরই দেয় না। সে সোজা গিয়ে চেয়ারে বসে পড়ে। জঙ্কুককে চেয়ারে বসতে দেখে তে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে এবং ওকে সার্ভ করে। তখন জঙ্কুক ব্রেকফাস্ট মুখে দিয়েই মুখটাকে বাংলার 5 বানিয়ে ফেলে এবং খাবারটা মুখ থেকে ফেলে দেয় এবং তেকে বলে, এটা কি ধরনের খাবার? এটা কি খাওয়ার যোগ্য? বিরিয়ানি ছাড়া কি আর কিছুই রান্না করতে শিখিস নাই? আমি কি এখন 3 বেলা শুধু বিরিয়ানি খেয়ে থাকবো? আসলে আসলে কুক, আমি তো কখনোই রান্না করি নাই, আমি রান্না পারি না। বিরিয়ানিটা আমি শুধু তোমাকে খাওয়ানোর জন্যই রান্না শিখেছিলাম, আর এইসব আমি ইউটিউব দেখে দেখে রান্না করেছি। একদমই ভালো হয় নাই, তোমার একেবারেই ভালো লাগে নাই? না, একেবারে ভালো হয় নাই, এটা মুখেই দেওয়া যাচ্ছে না। আর হ্যাঁ, রান্না কিভাবে শিখবি? তুই তো শুধু শিখেছিস কিভাবে ছেলেদের গলায় ঝুলে পড়া যায় আর কিভাবে ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়। যেমনটা ঘোরাচ্ছিস তোর বুগাম ভাইয়াকে, তার সাথে আমাকেও নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস। শেষের কথাটা জঙ্কুক মনে মনে বলে। জঙ্কুক মনে মনে আরও বলে, সকাল সকাল শুকনো গুড মর্নিং তোর কাছে কে চেয়েছে? কেন গুড মর্নিংয়ের সাথে কি একটা হাক করা যেত না? একটা কিস করা যেত না? আর কে বলেছে আমার জন্য কষ্ট করে ব্রেকফাস্ট তৈরি করতে? যেটা পারে না সেটা করার কি দরকার? আমি কি ওকে রান্না করার জন্য বিয়ে করেছি? সকালবেলায় মুডটা খারাপ করে দিল। কই ভেবেছিলাম ঘুমে থেকে উঠলে আমার কাছে আসবে, আমাকে জড়িয়ে ধরে আমাকে একটা কিস করবে, তা না, এখানে রান্না করতে এসেছে। মাথা মোটা মেয়ে একটা। আমি কি চাই সেটা কেউ বুঝতে পারে না? অন্যদিকে তে মনে মনে বলছে, কই, ব্রেকফাস্টটা তো ঠিকই আছে। রান্না করার সময় আমি নিজে টেস্ট করে দেখেছি, সব ঠিকঠাক আছে, খেতে ভালো লাগে। তাহলে ও কেন মুখ থেকে ফেলে দিল? ও কি আমাকে নিচা দেখানোর জন্য, আমাকে কথা শোনানোর জন্য ইচ্ছা করে এটা করলো? কুক কেন আমার সাথে এই রকম বিহেভিয়ার করছে? ওকে খুশি করার জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ওর জন্য নিজের হাতে ব্রেকফাস্টটা তৈরি করলাম, আর ও একটু খেলেও না। আমি কি করে ওর রাগটা ভাঙাবো? আমি তো ওর মুডটাই বুঝতে পারছি না, কখনো ভালো কখনো খারাপ। জঙ্কুক তখন থেকে বলে, তোর আর রান্না করার দরকার নাই, আমি বাহির থেকে খাবার অর্ডার দিয়ে দিব। তুই ওয়াশরুমে গিয়ে দেখ, আমার অনেকগুলো কাপড় চোপড় রেখে দিয়েছি, ওগুলো অনেক নোংরা হয়ে আছে, সুন্দরভাবে কেচে ছাদে রোদ দিয়ে দিবি। জঙ্কুকের কথা শুনে তে তো হা করে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। ও কখনোই কাপড় চোপড় কাছে নাই, তাছাড়া ওয়াশিং মেশিন আছে, কাপড় কেন হাত দিয়ে কাচতে হবে? কিন্তু ও জঙ্কুককে ভয় পেয়ে জঙ্কুকের কথা কেটে জঙ্কুকে কিছুই বলে না। ও চুপচাপ ওখান থেকে বেডরুমে চলে যায়। আর তখন জঙ্কুক বসে বসে বলে, কি হলো এটা? আমি ওকে কাপড় কাচতে বললাম আর ও কাপড় কাচতে চলে গেল। ও আমাকে বলতে পারতো যে আমি কেন এরকমটা করছি, ও আমার কাছে এসে আমার রাগটা ভাঙাতে পারতো। ওকে বুঝতে পারে না আমি ইচ্ছা করে এগুলো করছি যেন ও আমার কাছে আসে, নিজে থেকে আমার সাথে ভালোভাবে কথা বলে, আমাকে একটু রোম্যান্টিকভাবে মানানোর চেষ্টা করে, আমার রাগটা ভাঙানোর চেষ্টা করে। ও সেটা না করে আমি যেটা বলছি সেটা করছে। গাধা কোথাকার! আমি কতক্ষণ ওর সাথে এগুলো করবো আর কতক্ষণ ওকে টর্চার করবো বুঝতেই পারছি না। আমি এমন কি করব যেটাতে ও বুঝতে পারবে আমি কি চাই। এখন তে ওয়াশরুমে গিয়ে দেখে জঙ্কুকের কাপড় চোপড়ে একটুও ময়লা নেই, একেবারে পরিষ্কার করা আয়রন করা শার্ট প্যান্ট পরে আছে। তখন তে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, ইচ্ছা করে আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমি এত ভালো ব্যবহার করছি সেটা গায়ে বাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি কতক্ষণ আমাকে দিয়ে কাজ করাতে পারো তুমি। তে জঙ্কুকের কাপড় চোপড়গুলো কেচে ছাদে নিয়ে নিজের হাতে রোদে শুকাতে দিয়ে আসে। তে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন জঙ্কুক তেকে দেখে এবং তেকে নিজের কাছে ডাকে এবং তেকে বলে, এখন সারা ঘরের যত ফার্নিচার আছে সবগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেল। ধুলাবালি আমার একেবারেই পছন্দ না। আর হ্যাঁ, খুব যত্ন সহকারে, কোনো জিনিস যেন না ভাঙে। কথাটি বলে জঙ্কুক ওর রুমে চলে যায়। তে তো ভীষণ রেগে যায় এই কথা শুনে, কিন্তু ও জঙ্কুকের সামনে রাগটা প্রকাশ করে না। জঙ্কুকের কথা মতো সমস্ত ফার্নিচারগুলো মুছে এবং ঘরটা মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর মনে মনে বলে, সমস্ত কিছু আগে থেকেই পরিষ্কার আছে, চকচক করছে, তারপরও আমাকে দিয়ে ইচ্ছা করে এগুলো করানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ হাজব্যান্ড পাওয়ার দেখাতে পারো। আমি যদি আমার ফর্মে চলে আসি তাহলে বাছা ধন, তোমার খবর আছে। সারাদিন সব কাজ করে তে যখন রুমে যায় শাওয়ার নেওয়ার জন্য, তখন জঙ্কুক তেকে বলে, কোথায় যাচ্ছিস? শাওয়ার নিতে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, শাওয়ার নেওয়ার সময় ওয়াশরুমটাও ভালো করে পরিষ্কার করে ফেলিস, আমার ওয়াশরুম নোংরা একেবারেই পছন্দ না। কথাটি শুনে তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা অ্যাংরি লুক দেয়, তারপরে কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে তে মনে মনে বলে,
শালা শয়তান একটা, আমাকে দিয়ে সারাদিন বুয়ার মতো সমস্ত কাজগুলো করিয়েছে আর এখন আমাকে সুইপারের মতো ওয়াশরুম পরিষ্কার করতে বললো। আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমটা পরিষ্কার করি, তারপরে দেখ আমি তোর সাথে কি করছি। আমি আর তোকে এক সেকেন্ডও টলারেট করব না। তোকে দিয়ে আমি কি কি করাই তুই দেখ। এখন তোকে আমি দেখাবো, এখন তুই দেখবি ওয়াইফ পাওয়ার কাকে বলে। তে ওয়াশরুম ক্লিন করছিল। আসলে ওয়াশরুমটা আগে থেকেই ঠিকঠাকভাবে ক্লিন করা ছিল। জঙ্কক তো ইচ্ছা করে তাকে দিয়ে কাজটা করাবে বলে কথাটা বলেছিল। তে তখন ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করে জঙ্ককে সে কিভাবে জব্দ করবে। ভাবতে ভাবতেই তের মুখে একটা বিগ স্মাইল চলে আসে এবং একটা শয়তানি হাসি দিয়ে সে ওয়াশরুমের ডোরটা ওপেন করে। তারপর কুক, কুক প্লিজ একটু শুনে যাও তো, আমার তোমাকে একটু কথা বলার ছিল, আমার তোমাকে এখন ভীষণ প্রয়োজন। জঙ্কক তো বিছানায় বসে মোবাইলে গেম খেলছিল। তে তাকে ডাকছে, সে শুনছেই না। কুক, কুক প্লিজ এদিকে আসো আর আমার কথাটা একটু শোনো, আমার ইমার্জেন্সি তোমাকে প্রয়োজন, এদিকে আসো প্লিজ। তখন জঙ্কক মনে মনে ভাবে হয়তো তে তার সাথে রোম্যান্স করার জন্য তাকে কাছে ডাকছে। জঙ্কক লোভ সামলাতে না পেরে ওর কাছে যায় এবং ওয়াশরুমের ডোরের সামনে দাঁড়িয়ে তেকে জিজ্ঞাসা করে, কেন ডাকছিলে আমাকে? কুক, কুক কিভাবে বলবো, আমার তো খুব লজ্জা করছে, কিন্তু না বলেও তো পারবো না। আর তুমি আমার হাজবেন্ড, তোমাকে না বললে কাকে বলবো? এত ঢং করার কি আছে, কি বলতে চাও বলো তাড়াতাড়ি। আসলে আমার পিরিয়ড হয়ে গেছে, আমার তো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, আমি বাসা থেকে কিছুই আনতে পারি নাই। এখন তো আমার পেট প্রয়োজন, কিন্তু আমার কাছে তো নাই। তুমি একটু মার্কেটে গিয়ে আমার জন্য পেট কিনে নিয়ে আসো না প্লিজ। হোয়াট? আমি আমি তোমার জন্য মার্কেট থেকে পেট কিনতে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই সমস্ত কথা আমাকে বলার সাহস কোথা থেকে পাও? কেন কেন আনতে পারবে না? তুমি তো আমার হাজবেন্ড, আমার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছো, আমার এইটার দায়িত্ব তো তোমার, তাহলে তোমাকেই তো আনতে হবে। তাছাড়া আমি আর এই কথা কাকে বলবো, কে আমার জন্য এটা কিনে আনবে বলো? তুমি হাজবেন্ড, তোমাকেই তো আনতে হবে। বোঝার চেষ্টা করো কুক, এখনই আমার দরকার, আমি কতক্ষণ ওয়াশরুমে দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি যাও আর প্লিজ দয়া করে একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তারপর জঙ্কক আর কি করবে, ইচ্ছা না থাকা সত্ত্বেও সে পেট কেনার জন্য বাসা থেকে বের হয়ে যায়। অন্যদিকে তে ওয়াশরুম থেকে বের হয়ে নাচতে নাচতে বিছানায় ঘোরাঘুরি খাচ্ছে আর হাসছে আর বলছে, মাই কিউট হাজবেন্ড, তুমি সারা দিন আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছো, তার সাথে তুমি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করেছো। আমি তোমাকে ভালোবেসে এত সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়েছি, তুমি সেটাও খাও নাই। এখন তুমি দেখো আমি তোমাকে দিয়ে আমার জন্য কি কি করাই। তোমার হাজবেন্ড পাওয়ার তো আমাকে অনেক দেখালে, এখন তুমি দেখবে ওয়াইফ পাওয়ার কি হয়। সে তো শুয়ে শুয়ে এই সমস্ত কিছুই ভাবছিল। হঠাৎ করেই তে মেন ডোরে শব্দ পায় এবং সঙ্গে সঙ্গেই সে বিছানা থেকে উঠে পড়ে। সে বুঝে গিয়েছিল জঙ্কক ফিরে এসেছে। তাড়াতাড়ি করে তে ওয়াশরুমের মধ্যে আবারও চলে যায়। জঙ্কক রুমে আসে এবং ওয়াশরুমের ডোর নক করতেই তে তাড়াতাড়ি করে ওয়াশরুমের ডোরটা ওপেন করে দেয়। জঙ্কক তের হাতে একটা প্যাকেট দেয়। তে প্যাকেটটা হাতে নিয়ে আবার ডোরটা লক করে দেয়। জঙ্কক তখন বিছানায় গিয়ে বসে আর মনে মনে ভাবতে শুরু করে, কি পোড়া কপাল আমার, মানুষ বিয়ের পর ফার্মেসি থেকে প্রেসক্রিপশন কিনতে যায় আর আমি কি কিনে আনলাম? ওয়াইফের জন্য পেট। বাহ, খুব ভালো জঙ্কুক, এভাবে চলতে থাকলে তোর আর জীবনেও কিছুই হবে না। জঙ্কুক তো শুয়ে শুয়ে এগুলোই ভাবছিল। হঠাৎ করে ওয়াশরুমের ডোর ওপেন হয় এবং তে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তে দু হাত দিয়ে তার পেট চেপে চেপে আস্তে আস্তে টিপে টিপে ওয়াশরুম থেকে রুমে ঢুকছিল। তখন জঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এভাবে হাঁটার কি হলো? আহ আহ কুক, আমার পেট ভীষণ ব্যথা করছে, আমি দাঁড়াতে পারছি না, আমি হাঁটতে পারছি না। উফ, এত ব্যথা, সব সময় তো ব্যথা করে, এবার একটু বেশি ব্যথা করছে। হয়তো সারাদিন আমি কাজ করেছি, সে কারণে আমার পেটটা একটু বেশি ব্যথা করছে। মরে যাচ্ছি আমি ব্যথায়। ওরে বাবা, আমার এত পেট ব্যথা কেন করছে? আগে কখনোই তো এত পেট ব্যথা করে নাই। আমি এখন কি করব? কথাটা বলেই তে আস্তে আস্তে করে হেঁটে গিয়ে সোফার উপরে বসে। তারপরে ও পেট ধরে বলতে শুরু করে, আমি তো দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না, আমি এখন কি করব? আমি তো পেট ব্যথা, আজকে মরেই যাব। জঙ্কুক তাকিয়ে তাকিয়ে ভির দিকে দেখছিল। ভি কিভাবে কান্না করছে, কিভাবে ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, এটা দেখে জঙ্কুকে খুব খারাপ লাগছিল। তখন ভি মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার অ্যাক্টিংটা কি ভালো হচ্ছে না? ও এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে কেন? আমাকে কিছু বলছে না কেন? জঙ্কুক তখন এক পা করে ভিয়ের কাছে যায় এবং গিয়ে ওর পাশে সোফাতে বসে। ও বুঝতে পারছিল না ও এখন ভিকে কি বলবে। তারপর কিছুক্ষণ ওভাবে বসে থেকে ভিয়ের একটা হাত ধরে এবং ভিকে বলে, ভি, তোমার কি খুব কষ্ট হচ্ছে? খুব ব্যথা করছে পেটে? আচ্ছা, এই ব্যথা কমানোর জন্য কি কোনো উপায় নাই? কি করলে ব্যথা কমবে? ব্যথা কমার জন্য মেডিসিন আছে, কিন্তু মেডিসিন তো আমার কাছে নাই। আমি এখন মেডিসিনটা কোথায় পাই বলো তো?
তখন জঙ্কুক ভিকে বলে, ভি মেডিসিন তোমার কাছে নাই তো কি হয়েছে, ফার্মেসিতে তো আছে, তুমি মেডিসিনের নামটা বলো, আমি এখনই তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। জঙ্কুকের কথা শোনার সাথে সাথেই ভি জঙ্কুককে মেডিসিনের নাম বলে। জঙ্কুক আর 1 সেকেন্ডও দেরি করে না, ও সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়ে যায় মেডিসিন কেনার জন্য। জঙ্কুক রুম থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভি বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং হাসতে থাকে আর বলতে লাগে, দেখো এখন কেমন লাগে, আমাকে দিয়ে সারাদিন কাজ করিয়েছো না, এখন তোমাকে আমি কত দৌড়াদৌড়ি করাই, আমাকে হাজবেন্ড পাওয়ার দেখিয়ে ব্ল্যাকমেল করা, বোগামকে দিয়ে কথা শোনানো, তাই না? আর কাল রাতে তুমি আমাকে যে সমস্ত কথা বলেছো যে আমার ভিতরে কোনো আকর্ষণ নাই, আমাকে দেখলে তোমার মুড অন হয় না, সেটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমাকে সোফায় ঘুমাতে বলেছিলে না, এখন তুমি আমাকে নিজে কোলে করে এনে বিছানায় শোয়াবে, আর তারপর তোমার মুড কীভাবে অন করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কিছুক্ষণ পরে ভি মেইন ডোরের আওয়াজ পায়। সে বুঝতে পারে জঙ্কুক চলে এসেছে। ভি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে সোফাতে বসে পড়ে এবং আগের মতোই অ্যাক্টিং করতে শুরু করে। তখন জঙ্কুক রুমে আসে এবং ভিকে ওখানে বসে ব্যথায় কাতরাতে দেখে তাড়াতাড়ি করে পানি আনে এবং মেডিসিন এনে ভিকে খাওয়ায়। ভি মেডিসিন খাওয়ার পর কিছু সময় ওভাবে পেট ধরে মাথা নিচু করে বসে থাকে। তারপর ভিকে জঙ্কুক জিজ্ঞাসা করে যে, ভি তোমার কি এখন একটু ভালো লাগছে, তোমার পেট ব্যথা কমছে? তখন ভি বলে, জঙ্কুক, অনেক সময় মেডিসিন খেলেও আমার পেট ব্যথা সহজে কমতে চায় না, এটার জন্য একটু সময়ের দরকার। উফ, আমি যখন কি করি আমার এখন একটু কিছু ভালো লাগছে না। তখন জঙ্কুক গিয়ে ভিয়ের পাশে বসে। জঙ্কুক যখনই ভিয়ের পাশে বসে সঙ্গে সঙ্গে ভি ওর মাথাটা জঙ্কুকের কাঁধের উপরে ছেড়ে দেয়। জঙ্কুক শকড হয়ে যায়, ভি এটা কি করছে। এভাবে 10 মিনিট কেটে যায়। 10 মিনিট পর ভি জঙ্কুককে বলে, কুক, আমার অনেক খিদে পেয়েছে, দুপুরবেলা তো লাঞ্চ করি নাই, তুমিও করো নাই। ইস, আমি যখন কি করি, আমি তো সিঁড়ি বেয়ে নিচে নামতেও পারবো না, আমি কিভাবে খাবার খাবো? খাবার খেলে হয়তো আমার পেট ব্যথা একটু কমবে। তখন জঙ্কুক ভিকে বলে, আচ্ছা ঠিক আছে ভি, তোমার কোথাও যেতে হবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কথাটি বলে জঙ্কুক রুম থেকে বের হয়ে কিচেনে চলে যায়। আর অন্যদিকে ভি খুব হাসছিল যে ও জঙ্কুককে দিয়ে কাজ করাচ্ছে আর জঙ্কুক সব কাজ করছে। কিছুক্ষণের মধ্যে জঙ্কুক খাবার নিয়ে রুমে চলে আসে। ভিকে খাবারটা দিতেই ভি বলে, কুক, আমি হাত দিয়ে খেতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ। তখন জঙ্কুক আর ভিকে কিছুই বলে না, ও নিজের হাতে ভিকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ানো শেষ করে ভি যখন সোফাতে শুয়ে পড়তে যাবে তখন জঙ্কুক ভিকে বলে যে, তোমার সোফাতে শুতে হবে না, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। একথা শুনে ভি জঙ্কুকের মুখের দিকে একটা স্যাড লুকে তাকায়। তখন জঙ্কুক বুঝতে পারে যে ও পেট ব্যথা নিয়ে কিভাবে হেঁটে যাবে। জঙ্কুক আর কিছুই চিন্তা করে না, ভিকে কোলে তুলে নেয় এবং কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর ভিকে জিজ্ঞাসা করে যে, তোমার কি শরীরটা এখন একটু ভালো লাগছে ভি? তখন ভি জঙ্কুককে বলে, জঙ্কুক, আমার তো এখনো পেট ব্যথা কমছে না, আমি কি করবো বলো তো? আমি কি করলে পেট ব্যথাটা কমবে আমি বুঝতে পারছি না। তখন জঙ্কুক ভিকে জিজ্ঞাসা করে যে, মেডিসিন ছাড়া কি আর অন্য কোনো উপায় নাই তোমার পেট ব্যথাটা কমানোর? তখন ভি জঙ্কুককে বলে, আছে তো। পানি গরম করে হট ওয়াটার ব্যাগের মধ্যে ভরে যদি পেটে আর কোমরে একটু ছেক দেওয়া যেত তাহলে ব্যথাটা কমতো। কিন্তু কুক, আমি তো বিছানা থেকে নামতে পারছি না, আমি গরম পানি কি করে করব বলো? ভি, তোমাকে এত ভাবতে হবে না, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার জন্য পানি গরম করে ব্যাগে ভরে নিয়ে আসছি। জঙ্কুক যখন গরম পানির ব্যাগটা এনে ভিকে দেয় তখন ভি ইচ্ছে করে ওর পেটের উপর থেকে জামাটা সরিয়ে জঙ্কুককে বলে, কুক, তুমি একটু আমার পেটের উপরে ছেকটা দিয়ে দাও না। তো ইচ্ছা করে এই কাজটা করছিল যাতে করে জঙ্কুক ওর প্রতি আকৃষ্ট হয় এবং জঙ্কুকের মুড অন হয়। এ অসুস্থ এটা ভেবে জঙ্কুক আর কিছুই বলে না, ও ওর কথা মতো পেটের উপরে ছেক দিতে শুরু করে। তখন ভি নিজের হাত দিয়ে জঙ্কুকের হাতটা ধরে এবং সরাসরি ওর পেটের মধ্যে হাতটা দিয়ে মেসেজ করতে থাকে এবং জঙ্কুককে বলতে থাকে, কুক, আমার পেটটাকে একটু মেসেজ করে দাও না প্লিজ। জঙ্কুকের শরীরটা সঙ্গে সঙ্গে একটা ছাকি দিয়ে ওঠে, ওর ভেতরে অন্যরকম ফিল হতে শুরু করে। ও চোখ বন্ধ করেই তের পেটে স্পর্শ করছিল আর মেসেজ করছিল। তখন তেও অন্যরকম ফিল করতে শুরু করে, কিন্তু জঙ্কুক তে অসুস্থ এটা ভেবে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে। কিন্তু ভি এই পুরো বিষয়টা দেখছিল আর মনে মনে হাসছিল আর বলছিল, আমাকে দেখে নাকি ওনার মুড অন হয় না, আমাকে একটু স্পর্শ করতেই তার শরীর কাঁপছে, তার হাত কাঁপছে, আর আমাকে কি বলেছে, আমাকে দেখে আমার মুড অন হয় না, তাই না? জঙ্কুক তেকে টাচ করে এতটাই হার্ট ফিল করছিল আর এতটাই হট হয়ে গিয়েছিল যে রুমে এসি অন করা আছে তারপরে ও ঘামছে। ভি যখন এটা লক্ষ্য করে তখন মনে মনে অনেক হাসে। তখন ইচ্ছে করে জঙ্কুকের হাতটা ওর পেটের কাছ থেকে সরায় এবং ওর মাথার উপরে নিয়ে বলে, কুক, আমার মাথা খুব ব্যথা করছে, প্লিজ আমার মাথাটা একটু টিপে দাও না।
জঙ্কুক যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। ও বুঝতেই পারছিল না ও কী করছিল। তে ওকে যা করতে বলছিল ও তাই করছিল। তে ইচ্ছা করে ওকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছিল, সেটাও বুঝতেই পারে নাই। জঙ্কুক তো তের মাথা টিপে দিচ্ছিল। তখন তে ইচ্ছে করে জঙ্কুকের কোমরটা জড়িয়ে ধরে। তখন তে অনুভব করে যে জঙ্কুকের লোয়ার পার্টটা প্রচুর পরিমাণে হার্ট হয়ে যাচ্ছে। তখন তে মনে মনে বলে, আমাকে দেখে নাকি ওর মুড অন হয় না, কিন্তু ও এখন প্রচুর হার্ট ফিল করছে। আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, কিন্তু এটাই চাচ্ছিলাম যে তুমি যেন ফিজিক্যালি ভাবে হার্ট হও। তখন হঠাৎ করে কলিং বেলের শব্দ হতেই জঙ্কুক বুঝতে পারে জিমিন সুগা চলে এসেছে। ও ভিকে বিছানায় শুইয়ে দিয়ে তাড়াতাড়ি করে নিচে যায় এবং ডোর ওপেন করে দেখে জিমিন দাঁড়িয়ে আছে। তখন ও জিমিনকে জিজ্ঞাসা করে, জিমিন ভাইয়া কোথায়? সুগা তো গাড়ি পার্কিং করছে। আচ্ছা জঙ্কুক, তুমি একা কেন? আমার বান্ধবী কোথায়? তখন জঙ্কুক জিমিনকে বলে, ভিয়ের অনেক শরীর খারাপ, ও শুয়ে আছে। তখন জিমিন একটু বিচলিত হয়ে পড়ে এবং জঙ্কুককে বলে, শরীর খারাপ? এই সন্ধ্যার সময় শুয়ে আছে কেন? ওর কি হয়েছে? তখন জঙ্কুক আর কিছু বুঝতে পারে না, ওর স্লিপ অফ টাং হয়ে যায়। ও বলে ফেলে যে হয় না মেয়েদের একটা সমস্যা, ওটাই হয়েছে। আর জিমিনও এই কথাটা শুনে জিমিনেরও স্লিপ অফ টাং হয়ে যায়। সে ভুলে বলে ফেলে, মানে কি 7 দিন আগেই না হলো? আবার হঠাৎ এখন কথাটা বলে জিমিন একেবারে চুপ হয়ে যায়, কারণ ও লজ্জা পেয়ে গিয়েছিল যে ও কাকে কি বলছে। ও আসলে বুঝতে পারে নাই। দুজনেরই স্লিপ অফ টাং হয়ে যায়। দুজনের মুখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। এমন সময়ই ইয়ঙ্গি চলে আসে। ইয়ঙ্গি এসে জঙ্কুককে জিজ্ঞাসা করে, হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছো? সুগার কথা শুনে জঙ্কুক তাড়াতাড়ি করে সুগার কাছে চলে যায়, কারণ ও জিমিনের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা পাচ্ছিল। তখন জিমিন একটু চিন্তিত ভাব নিয়েই ভিয়ের কাছে যেতে শুরু করে। জিমিন মনে মনে ভাবছে, এটা কিভাবে সম্ভব? 7 দিন আগেই না ওর হয়ে গিয়েছিল, তখন এখন আবার কিভাবে হতে পারে? ভাবতে ভাবতেই ও রুমের মধ্যে যায়। রুমে গিয়ে দেখে ভি পেটের উপরে হট ওয়াটার ব্যাগ নিয়ে শুয়ে ঘুমাচ্ছে। তখন জিমিন গিয়ে ভিকে ডাকতে শুরু করে। জিমিন যখন ভিকে ডাকছিল তখন ভি ঘুম থেকে উঠে পড়ে আর উঠে বসে পড়ে। তখন জিমিন ভিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভি, পেটের উপরে হট ওয়াটার ব্যাগ নিয়ে বসে আছিস কেন? তোর পেটে কি হয়েছে? তখন ভি জিমিনকে বলে, আরে বাদ দে তো, তোর সব কিছু জানার দরকার না। সময় হলে আমি তোকে নিজে থেকেই বলবো, কখন আসলি সেটা বল। তখন জিমিন আর ভি বসে বসে গল্প করছিল। জঙ্কুকের তো মাথার মধ্যে জিমিনের কথাটাই ঘুরছিল। জঙ্কুক তখন ভাবছিল ও এর সম্পর্কে কার কাছে জিজ্ঞাসা করলে এই ব্যাপারে জানতে পারবে। আসলে ওর এতটা এক্সপিরিয়েন্স ছিল না এই ব্যাপারে। ও জানতো মেয়েদের এরকম হয়, কিন্তু এটা সম্পূর্ণটা ভেঙে ও জানতো না। আর এখন মাত্র ওর বিয়ে হয়েছে, তো এখন পর্যন্ত বিয়ের সাথে ও এতটা ফ্রি হয় নাই যে এটা সম্পর্কে জানবে। আর ইয়ঙ্গের কাছে তো জিজ্ঞাসা করা অসম্ভব, বড় ভাইয়ের কাছে এগুলো কিভাবে জিজ্ঞাসা করে? তখন জঙ্কুক তাড়াতাড়ি করে ওর মোবাইলটা বের করে এবং মোবাইলে সার্চ করে ও এই সম্পর্কে জানতে পারে। মোবাইল থেকে সব কিছু ঠিকঠাক মতো সার্চ করে জানার পর জঙ্কুক একটা ড্যাবেল স্মাইল দেয়। তারপরে তার মোবাইলটা তার পকেটে রেখে দেয়। তারপর সে তার রুমের দিকে হাঁটতে শুরু করে। যখন সে তার রুমে যাচ্ছিল ঠিক তখন ইয়ঙ্গি তাকে ডাক দেয়। জঙ্কুক ইয়ঙ্গির কাছে গিয়ে বলে, ভাইয়া তোমার সাথে সমস্ত আলাপ আমার কালকে হবে। আজকে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আর হ্যাঁ, আমি এখন রুমে যাচ্ছি, আমাকে প্লিজ ডিস্টার্ব করবে না। আর আমি এখনই জিমিনকে পাঠিয়ে দিচ্ছি, জিমিন যেন আমার রুমের দিকে না যায়। পারলে তোমরা আজকে রাতটা একটু কষ্ট করে নিচ তালার গেস্ট রুমে থেকো, ঠিক আছে? কথাটি বলেই জঙ্কুক ওখান থেকে চলে যায়। পুরো কথাটা জঙ্কুক একটু শেমলেস ভাবেই বলে আর ওখান থেকে চলে যায়। ইয়ঙ্গি তো হাসছিল জঙ্কুকের এই সমস্ত কথা শুনে। তারপর জঙ্কুক রুমে যায় এবং গিয়ে দেখে ভি আর জিমিন বিছানায় বসে কথা বলছে। জঙ্কুকের রুমের মধ্যে দেখে জিমিন সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পড়ে এবং রুম থেকে বের হয়ে যায়। জিমিন যখন রুম থেকে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে জঙ্কুক দরজাটা বন্ধ করে দেয় এবং ভেতর দিয়ে লক করে দেয়, যেন ভেতর থেকে কেউ দরজা না খুলতে পারে। বাইরে থেকে তো কেউ খুলবেও না। জিমিন তার রুমে গিয়ে দেখে ইয়ঙ্গি মোবাইল চার্জার আর প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো সবসময় তার প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে রুম থেকে বের হচ্ছে। তখন জিমিন জিজ্ঞাসা করে, তুমি এই সমস্ত কিছু নিয়ে রুম থেকে কেন বের হচ্ছ? তখন ইয়ঙ্গি বলে, তাড়াতাড়ি আমার সাথে চলো, আজ দোতলায় আমরা কেউই আসবো না। আজ আমি আর তুমি নিচতলাতে থাকবো, অনেক এনজয় করবো। আমরা লিভিং রুমে বসে মুভি দেখবো জোরে জোরে সাউন্ড দিয়ে, ঠিক আছে? কথাটা বলে জিমিনের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। জঙ্কুককে রুমে আসতে দেখেই ভি আবারও অ্যাক্টিং করা স্টার্ট করে দেয়। ও তাড়াতাড়ি করে বিছানায় চুপ করে শুয়ে পড়ে। জঙ্কুক কিন্তু সবটাই বুঝে গেছে যে তে এগুলো অ্যাক্টিং করছে। তখন জঙ্কুক তের কাছে আসে এবং বিছানায় তের পাশে এসে বসে। তে তো চোখ বন্ধ করেছিল। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে হালকা একটা স্মাইল দেয়। তারপরে হাত দিয়ে তের চোখ নাড়াচাড়া করতে শুরু করে। জঙ্কুকের এই রকম বিহেভিয়ার দেখে তে একটু কনফিউজড হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। সে কি চোখ খুলবে না চোখ বন্ধ করিয়ে রাখবে? তো মনে মনে এই সব কথাই ভাবছিল। হঠাৎ করে জঙ্কুক তেকে বলে, ভি তোমার কি এখনও শরীর খারাপ লাগছে? তোমার কি এখনও খুব পেট ব্যথা করছে?
জঙ্কুকের কথা শুনে ভি চোখ খুলে তাকায় এবং জঙ্কুককে বলে, হ্যাঁ কোক, আমার এখনো ভীষণ পেট ব্যথা করছে। পেট ব্যথায় আমি উঠতেই পারছি না। আমি কি করবো বলো তো? ঠিক আছে ভি, আমি তোমার পেটে হাত বুলিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। কথাটা বলেই জঙ্কুক ভিয়ের পেটের ওখান থেকে জামাটা সরায় এবং হাত দিয়ে মেসেজ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে ভিয়ের সারা শরীরের রোম দাঁড়িয়ে ওঠে। ভি এখন কি করবে কিছু বুঝতে পারছে না। ও তো নাও করতে পারবে না, কারণ ও তো অসুস্থ, ও তো অ্যাক্টিং করছে। তখন জঙ্কুক বলে, তোমাকে ক্ষমা করে দাও ভি, আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আমি যদি তোমার সাথে রাগ করে তোমাকে দিয়ে এত কাজ না করাতাম, তুমি যদি এত পরিশ্রম না করতে, এত কষ্ট না করতে, তাহলে এই অবস্থা তোমার হতোই না। সব দোষ আমার। আমি একজন খারাপ হাজবেন্ড। আমি কখনোই তোমার হাজবেন্ড হওয়ার যোগ্যই না। আমি কখনোই তোমাকে সুখী রাখতে পারবো না। আমার সাথে তুমি কখনোই ভালো থাকবে না। আমি বিয়ের 2 দিনের মাথায় তোমাকে অসুস্থ করে দিলাম। আমি কিভাবে সারা জীবন তোমাকে নিয়ে জীবনযাপন করবো বলো? তুমি আমার সাথে থেকো না, আমি তোমার যোগ্যই না। আমি কালকেই তোমাকে তোমার বাবার কাছে রেখে আসবো ভি, তোমার আর আমার সাথে থাকতে হবে না। তারপর তুমি তোমার মতো একজন ভালো জীবন সঙ্গী খুঁজে নিও, তুমি তার সাথে খুব সুখে থাকবে, ভালো থাকবে। তো জঙ্কুকের মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে কি করতে চাইলো আর কি হলো? তখন তে সঙ্গে সঙ্গে উঠে বসে আর তে জঙ্কুককে বলে, না কোক, আমি তোমাকে রেখে কোথাও যাবো না। আমি তোমার সাথেই থাকবো। ভি তুমি আমার সাথে থাকতে পারো না, আমি তোমাকে ভালো রাখতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো, কালকেই তুমি চলে যাবে এখান থেকে। কথাটি বলে জঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ভি এক লাফ দিয়ে এসে জঙ্কুকের সামনে দাঁড়ায় এবং সঙ্গে সঙ্গে জঙ্কুকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, সম্ভব কোক, আমি তোমাকে রেখে কোথাও যাবো না। আমি তোমাকে সাথে থাকতেই পারবো না। আমি তো তোমাকে ছাড়া মরেই যাবো। আর আমি কেন যাবো? আমি আমার হাজবেন্ডকে রেখে কোথাও যাবো না, কখনো যাবো না। তে খুব শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরে এই কথাগুলো বলছিল। তে ভুলে গিয়েছিল সে তো অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছে। তখন জঙ্কুক একটু হাসে, কারণ জঙ্কুক আগেই বুঝতে পেরেছিল তে এই সমস্ত কিছু অ্যাক্টিং করছে আর তে যেন নিজে থেকে নিজেকে এক্সপোজ করে দেয়। এই কারণে জঙ্কুক একটু তালে তাল মিলিয়ে তের সাথে অভিনয়টা করলো। তো শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরেছিল। তখন জঙ্কুক তেকে বলে, ভি তোমার না পেটে ব্যথা, তুমি না দাঁড়াতে পারো না, তোমার না খুব ব্যথা করছে, তুমি তো উঠে বসতেও পারছিলে না, তাহলে তুমি কিভাবে লাফ দিয়ে বিছানা থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো বলো তো? তুমি আমার সাথে অ্যাক্টিং করছিলে ভি। আমি তোমার পেট ব্যথা দেখে কতটা দুশ্চিন্তা করেছি, কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমার ইমোশন নিয়ে এভাবে কিভাবে খেলা করতে পারো? আমি কত ভয় পেয়েছি তুমি জানো? আমি কি নাকি ভেবেছিলাম যে হঠাৎ করে তোমার কি হলো? তুমি আমার সাথে তোমার অসুস্থতা নিয়ে কিভাবে অ্যাক্টিং করতে পারো? তোমাকে এখন কি করা উচিত তুমি বলো? আমি কালকেই তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো। এইরকম মিথ্যাবাদীর সাথে আমি সংসার। এই জঙ্কুককে আর একটা কথা বলতে দেয় না। সঙ্গে সঙ্গে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস দেয়। জঙ্কুক তো খুব অ্যাংরি হয়ে গিয়েছিল ভি মিথ্যা কথা বলেছে এটা চিন্তা করে। সে অ্যাংরি টোনে ভিকে এই সমস্ত কথা বলছিল আর তখনই ভি এই কাজটা করে। জঙ্কুক ভিয়ের ঠোঁটের স্পর্শ পাওয়ার সাথে সাথে সে একেবারে ফ্রিজ হয়ে যায় আর তার রাগটাও উধাও হয়ে যায়। জঙ্কুক পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছিল। জঙ্কুক চুপ করে দাঁড়িয়েছিল। ভি কিছুক্ষণ জঙ্কুকের ঠোঁটে সব করার পর জঙ্কুকের গলা জড়িয়ে ধরে জঙ্কুককে বলে, আই সরি লাভ, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো তো? জঙ্কুক ভির কথা শুনে চোখ দুটো বন্ধ করে ফেলে। সে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়। আজ কতদিন পরে ভি তাকে নিজে থেকে কিস করেছে, কতদিন পরে ওকে লাভ বলে ডেকেছে। ভির ঠোঁটের স্পর্শ পাওয়ার সাথে সাথে জঙ্কুকের তো রাগ ভ্যানিশ হয়ে গেছে। সে চোখ বন্ধ করে নিজেকে প্রিপেয়ার করছিল কিভাবে তেকে তার ভালোবাসার কথা বলবে। তারপর জঙ্কুক চোখ খোলে এবং তেকে বলে, ভি আজ আর আমি তোমার কাছ থেকে কোনো কিছুই লুকাবো না। যেই দিন ফার্স্ট তুমি আমাকে চিঠি দিয়েছিলে সেই দিন থেকেই আমার মনে তোমার জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল। তারপরে যখন তুমি আমাকে রেগুলার চিঠি দিতে, আমি প্রত্যেকটা চিঠি খুব যত্ন সহকারে পড়তাম। আমি তোমার চিঠির প্রেমে পড়ে গিয়েছিলাম। দূর থেকে তোমাকে দেখতাম আর তোমার চিঠিগুলো আমি পড়তাম, কিন্তু কখনোই তোমার কাছে গিয়ে আমি আমার অনুভূতিটা বলতে পারি নাই। আসলে আমার অতটা সাহসী হচ্ছিল না। আমি তো কারোর সাথে কোনো কথা বলতাম না, তাই আমি কারো মাধ্যমে তোমাকে জানাতেও পারি নাই। ভালোবাসা দিবসের দিন যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এটা যাচাই করার জন্য ইচ্ছা করে 2 দিন কলেজে আসো নাই ভি। আমিও সেম এই কাজটাই করেছিলাম। আমিও 2 দিন এই কারণেই কলেজে যাই নাই। আমি দেখতে চেয়েছিলাম তোমার চিঠি না পেয়ে আর তোমাকে না দেখে আমি থাকতে পারি কিনা, কিন্তু বিশ্বাস করো আমার একটুও ভালো লাগে নাই। আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি তোমার মতো করে প্রকাশ করতে পারি নাই। তারপর ওই দিন যখন তুমি আমাকে প্রপোজ করলা, আমার হাতটা ধরলা, আমি এতটা খুশি হয়েছিলাম, এতটাই খুশি হয়েছিলাম যে মনে হচ্ছিল পৃথিবী থেকে আমার সকল চাওয়া পাওয়া শেষ। আমার জীবনে আর কোনো কিছুই চাওয়ার নাই। তারপর অপ্রত্যাশিতভাবে যখন তুমি আমাকে ফার্স্ট কিসটা করলে, আমি যখন তোমার এই নরম ঠোঁট দুটোর স্পর্শ পেয়েছিলাম, আমি তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম সারা জীবনের জন্য এই ঠোঁটের স্পর্শ আমি পেতে চাই। আমি শুধু তোমাকেই চাই। তুমি সব সময় আমার কাছ থেকে উত্তর জানতে চাও না, আজ আমি তোমাকে বলছি
আই লাভ ইউ ভি, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। জংকুকের মুখে এই সব কথা শুনে ভি অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কখনো কল্পনাও করে নাই যাকে সে এত বছর ধরে ভালোবাসছে দূর থেকে সেও তাকে ভালোবাসে। এটা যখন ভি জানতে পারে সে অনেক কান্না করতে শুরু করে। ভির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। তখন জংকুক দু হাত দিয়ে ভিয়ের গাল দুটো ধরে এবং ভিয়ের দু চোখে দুটো কিস করে। পর জংকুক ভিকে বলে, সরি জান, এত বছর আমার ভালোবাসার কথাটা লুকিয়ে রেখে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তো এক সেকেন্ডও নষ্ট করে না, সঙ্গে সঙ্গে জংকুকের ঠোঁটে কিস শুরু করে আর জংকুকও এখন কিস করতে শুরু করে। আজ দুজনের মনে আশাই পূরণ হয়েছে। তাই সবসময় চাইতো জংকুক তাকে ভালোবাসার কথা বলবে, তাকে ভালোবাসবে, আর জংকুক চেয়েছিল তে তাকে কিস করবে, সে কিস ব্যাক করবে। সো আজ দুটোই হচ্ছিল, দুজন দুজনের মনের আশাই পূরণ করেছে। দুজন দুজনকে খুব ডিপভাবে করছিল। তখন জংকুক এতটাই খুশি ছিল যে সে আকাশের চাঁদটা পেয়ে গেছে। স্বর্গের সমস্ত সুখ যেন ভিয়ের ঠোঁটের মধ্যেই সে পাচ্ছে। এত আকাঙ্ক্ষার পর জংকুক ভিকে করতে পেরে এতটাই শান্তি পাচ্ছিল, এতটাই তৃপ্তি পাচ্ছিল যে আবেগে তার চোখ দিয়ে পানি পড়ছিল। অন্যদিকে ভি আজ জংকুকের ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার কারণে সেও কান্না করছিল। দুজন কান্না করছিল আর দুজনকে ছিল ভাবে অনেক সময় একটানা কিস করার পর ভি জংকুকের ঠোঁট ছেড়ে দেয় এবং নিঃশ্বাস নিতে শুরু করে। কি ব্যাপার ভি, তুমি কি বন্ধ করে কেন দিলে? অনেক হয়েছে কুক, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আর এখন চলো, জিমিনরা আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ আমাদের জন্য অপেক্ষা করছে না আর আমরা কোথাও যাচ্ছি না। তাছাড়া তুমি তো আমাকে মিথ্যা কথা বলেছো, এটা শাস্তি তো তুমি পাবেই। কি মানে কি এসবের? আমি তো বলেছি আমি কখনোই তোমার সাথে মিথ্যা কথা বলবো না, তাহলে আবার কিসের শাস্তি? ঠাট, শাস্তি তো তোমাকে আমি দিয়ে ছাড়বো। তাছাড়া তুমি যে নাটকটা আমার সাথে করেছো সেটা কিছুটা বাস্তব তো করতেই হবে। তুমি তো নড়তে পারছিলে না, বিছানা থেকে উঠতে পারছিলে না। আমি তোমার এমন ব্যবস্থা করব যাতে তুমি সত্যি সত্যি বিছানা থেকে না উঠতে পারো। কথাটা শেষ করে জংকুক ভিকে টান দিয়ে কোলে তুলে ফেলে এবং দেয়ালের সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। ভিও জংকুককে কিস ব্যাক করতে থাকে, কিন্তু এক পর্যায়ে যেয়ে ভির নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারপরও জংকুক ভিকে ছাড়ছেই না। ভি তো সহ্য করতে না পেরে দু হাত দিয়ে জংকুকের বুকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু জংকুক তো ভিকে ছাড়ছেই না। এক পর্যায়ে অনেক ধাক্কানোর পর জংকুক ভির কাছ থেকে সরে যায়। তখন ভি নিঃশ্বাস নেয় আর জংকুককে বলে, কি কি করতে চাচ্ছিলে তুমি? তুমি দেখো তো আমার ঠোঁটটাকে কি করেছো। আমার ঠোঁটটা কেটে রক্ত হচ্ছে, আর তুমি মনস্টারের মতো, একটা ভ্যাম্পায়ারের মতো আমার ঠোঁট থেকে রক্ত হচ্ছে। জান প্লিজ অন্তত আজ আমার সাথে এরকম করো না। আমার এখনো তোমাকে কিস করে মন ভরে নাই। আমি আরো কিস করবো তোমার ঠোঁটে কিস করে আমার এখনো তৃপ্তি হয় নাই। প্লিজ আমাকে আরো কিস করতে দাও, আমাকে সরিয়ে দিও না। কি মানে কি জঙ্কুক, তুমি শুধু কিসই করবে? বিগত 2 ঘন্টা ধরে তুমি আমার সাথে শুধু কিসই করছো কেন? এর আগে তুমি কিছু করবে না? কিসের পরে কোনো স্টেপ নেই তোমার কাছে করার? নাকি সত্যি সত্যি আমাকে দেখে তোমার মুড অন হয় না? কোনটা? কি বলো জান এইসব? তুমি জানো তুমি যখন আমার আশেপাশে থাকো, তুমি যখন আমার চোখের সামনে থাকো, তোমাকে দেখেই আমার মুড অন হয়ে যায়। আর এখন তুমি আমার এত কাছে, আমি তোমাকে দেখে অনেক হট হয়ে গেছি আর অনেক হার্ট ফিল করছি। কিন্তু জান আমি তোমার ঠোঁটের উপরে আসক্ত হয়ে গেছি। আমি তোমার ঠোঁটের নেশা ছাড়তে পারছি না। প্লিজ তুমি আমাকে আরো কিস করতে দাও। আমি তোকে কিস না করে শান্তি পাচ্ছি না। কথা বলে জঙ্কুক কেকে কোলে তুলে নেয় এবং বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর বিয়ের উপরে উঠে পড়ে এবং বিয়ের ঠোঁটে সফট কিস করতে থাকে। জঙ্কুক যখন দেখে ওর নাম নিয়ে চিল্লাচ্ছে, তখন জঙ্কুক আরো হার্ট ফিল করে। জঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তের সাথে হতে শুরু করে। জঙ্কুক খাওয়ার সময় পুরোপুরিভাবে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ও তের সাথে ভীষণ রুড আর রাফ ভাবে ছিল। জঙ্কুক বুঝতে পারছিল তের খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এভাবেই জঙ্কুক তের সাথে ছিল। অন্যদিকে জিমিন আর সুগার নিচে লিভিং রুমে বসেছিল, মুভি দেখছিল। কিন্তু জিমিন খুব আশ্চর্যভাবে সুগার মুখের দিকে তাকিয়েছিল। তখন সুগার জিমিনের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আমার সুইটহার্টটা? আমার সুইটহার্টটা আমার মুখের দিকে এভাবে কেন তাকিয়ে আছে? এসব ফানি ভিডিও আর এত জোরে সাউন্ড দিয়ে টিভি ছাড়ার কি দরকার? আমাকে বলো তো। আমি এখানে টিভি দেখতে বসেছি, তুমি আমার সাথে একটা রোমান্টিক মুভি দেখতে পারো ওই দিনের মতো, কিন্তু একটা অ্যাকশন মুভি দেখো। তুমি কি দেখছো ফানি ভিডিও, তাও আবার এত জোরে জোরে সাউন্ড দিয়ে? আমি এখন প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছি। জান তুমি এত রাগ কেন করছো? ফানি ভিডিও দেখলে কি হবে? ফানি ভিডিও দেখলে তো আমরা দুজন হাসবো, দুজনের মন ভালো থাকবে। তুমি জানো না হাসি স্বাস্থ্যের জন্য ভালো? এই কথাটা বলে সুগা জিমিনের মুখের দিকে তাকিয়ে হাসছিল। তখন জিমিন অনেক রেগে যায় আর রেগে গিয়ে সুগাকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি টিভি দেখো, আমি রুমে যাচ্ছি। কথাটি বলে জিমিন ওখান থেকে চলে যায়। সুগা বুঝতে পারে না জিমিন কোন রুমে যাওয়ার কথা বলছে। জিমিন সোজা দোতলায় ও নিজের বেডরুমে চলে যায়, কিন্তু সুগা ভেবেছিল হয়তো জিমিন গেস্ট রুমে গেছে। যেহেতু সুগা জিমিনকে বলেছিল আজ ওরা গেস্ট রুমে থাকবে, তাই ও মনে করেছে জিমিন গেস্ট রুমে গেছে। কিন্তু না, জিমিন তো দোতলায় নিজের বেডরুমেই চলে গিয়েছে। জিমিন খুব বোর হচ্ছিল, তাই ও তের কাছে যাওয়ার জন্য দোতলাতে উঠেছিল। সুগা আর জঙ্কুকের বেডরুম পাশাপাশি ছিল। জঙ্কুক তের সাথে হচ্ছিল আর খুব রাগভাবে হচ্ছিল। এক পর্যায়ে গিয়ে তে অনেক চিল্লাচিল্লি করছিল, তাকে ছাড়তে বলছিল, জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। কিন্তু জঙ্কুক তো আউট অফ কন্ট্রোল ছিল, সে ছাড়ছিলই না। যে পর্যন্ত সে নিজে স্যাটিসফাইড না হবে ওই পর্যন্ত সে তেকে ছাড়বে না। জিমিন তো তেকে ডাকতে আসছিল। যখনই জিমিন তের বেডরুমের দিকে পা বাড়ায় তেকে ডাকার জন্য, ঠিক তখনই জিমিন থমকে যায়। ভেতর থেকে ওদের শব্দ শুনে
জিমিন বুঝে গিয়েছিল ভিতরে কি হচ্ছে। তখন জিমিন একটু লজ্জা পেয়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন জিমিন মনে মনে ভাবে এই কারণেই হয়তো সুগা আমাকে নিচে নিয়ে গেছে, কিন্তু তে চিল্লাচিল্লি শুনে আমার খুব খারাপ লাগছে। আমার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসি। তারপর জিমিন কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে, কিন্তু পরক্ষণে জিমিন নিজেকে অনুভব করতে শুরু করে সুগার সাথে। তার ভিতরে অন্যরকম ফিল হতে শুরু করে। আসলে একজনের দেখে আরেকজনের ইচ্ছা হয় আর কি। যেমন আমরা এফএফ পড়ি কিংবা বিটিএসের এই সমস্ত এফএফ ডাবিং শুনে নিজেদের মধ্যে কিছুটা ফিলিংস হয়। জিমিন তো কানে শুনেছে, তার মধ্যেও ফিলিংস হচ্ছিল। তখন জিমিন রুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে লিভিং রুমে সুগার কাছে চলে যায়। সুগার কাছে গিয়ে সুগার পাশে বসে। জিমিন তো ব্লাশিং করছিল। জিমিনের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সেও চাচ্ছিল সুগার সাথে রোম্যান্স করার জন্য। সে অনেক হটভাবে সুগার সাথে পাশ ঘেঁষেই বসেছিল তার বডি, আর সুগার বডি টাচ করছিল। কিন্তু সুগা তো ফানি ভিডিও দেখতে ব্যস্ত। সে টিভির দিকে তাকিয়ে আছে। জিমিন যে তার সাথে এভাবে বসে ওর দিকে তাকিয়ে আছে, ওকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে। ও তো সেটা দেখছেই না। ও তাকালে তো আকৃষ্ট হবে, ও তো দেখছে টিভি। জিমিন তো এই মুহূর্তে সুগাকে চায়, কিন্তু সুগা তো বুঝতে পারছিল না জিমিন এরকম কেন করছে। সুগা তো টিভি দেখছিল। তখন জিমিন আর কিছুই ভাবে না। সে নিজের প্রতি সুগাকে আকৃষ্ট করার জন্য সুগার কোলে গিয়ে বসে পড়ে। সঙ্গে সঙ্গে সুগা জিমিনের মুখের দিকে তাকিয়ে দেখে জিমিনের মুখটা লাল হয়ে গেছে। তখন সুগা বুঝতে পারে, কিন্তু সুগা ইচ্ছা করে জিমিনকে বুঝতে দেয় না সে এই ব্যাপারটা বুঝতে পেরেছে। তখন সুগা জিমিনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে জান, তুমি এইরকম কেন করছো আর তোমার মুখ কেন লাল হয়ে গেছে? তখন জিমিন তার দু হাত দিয়ে সুগার মাথার চুল শক্ত করে ধরে এবং চুল নাড়তে শুরু করে আর সুগাকে বলে, জান, আই নিড ইউ রাইট নাও, প্লিজ কাম কিস মি। তখন সুগা একটু হালকা স্মাইল দেয় আর জিমিনকে বলে, বাহ, আমার ওয়াইফি তো অনেক রোমান্টিক হয়ে গেছে। হঠাৎ করে আমার ওয়াইফিটা এত রোমান্টিক কীভাবে হলো? আমাকে নিজের দিকে টানছে। আমাকে এই প্রথম বিয়ের পর সে নিজে থেকে তাকে কিস করতে বলছে। ইয়েস লাভ, আমি তো তোমাকে কিস করবই। আমি তো তোমাকে কিস করতেই চাই। তোমার এই স্ট্রবেরির মতো লিপস আমার তো খেয়ে ফেলতে ইচ্ছা করে। কথাটি বলে সুগা জিমিনকে লিপ কিস করতে শুরু করে। তারপর আস্তে আস্তে ওদের মধ্যেও স্টার্ট হয়। প্লিজ সুগা, এত জেন্টাল হওয়ার দরকার নাই, একটু হার্ডভাবে করো যা করছো। আমার তোমার হার্ড রূপটা দেখতে ইচ্ছে করছে। আমি দেখতে চাই তুমি হার্ডভাবে কতটা লাগো। তখন সুগা জিমিনের মুখের দিকে তাকায় এবং একটা বাঁকা স্মাইল দেয়। তারপর সে খুব হার্ডভাবে জিমিনের সাথ করে। তখন জিমিনও একসাথে ফিল করে এবং সুগার নাম নিয়ে চিৎকার করতে শুরু করে। ঘড়িতে রাত 2:30 বাজে। জংকুক এখন পুরোপুরি সে অনেক ক্লান্ত হয়ে গেছে। ঘামে তার শরীর আর ভিয়ের শরীর দুজনের শরীরই জর্জরিত। তখন জংকুক ফ্রেশ হওয়ার জন্য ভিকে কোলে করে নিয়েই ওয়াশরুমে চলে যায় এবং দুজনেই ফ্রেশ হয়। জংকুক নিজেও ফ্রেশ হয় এবং ভিকেও ভালোভাবে ফ্রেশ করে দেয়। কিন্তু ভি জংকুকের সাথে একটা কথা বলছিল না। সে খুব রেগে গিয়েছিল, কারণ সন্ধ্যা রাত থেকে জংকুকদের সাথে এই সমস্ত কিছু করছিল উইথআউট ব্রেক। এর জন্য তে পুরোপুরি রেগেছিল জংকুকের ওপর। আর জংকুকও বুঝতে পারছিল তে ওর সাথে রেগে আছে, তাই ওর সাথে কোনো কথা বলছে না। কিন্তু জংকুক কি করবে? সে অনেক চেষ্টা করেছিল নিজেকে কন্ট্রোল করার, কিন্তু কন্ট্রোল করতেই পারে নাই। তখন জংকুক তের পাশে গিয়ে বসে এবং তের হাত দুটো ধরে এবং তেকে বলে, প্লিজ প্লিজ জান, তুমি আমার সাথে রাগ করে থেকো না। তুমি বিশ্বাস করো, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি নাই। তখন ভি জংকুকের চোখের দিকে তাকায়। তখন জংকুক ভিয়ের দুটা গাল দু হাত দিয়ে ধরে এবং ভিয়ের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি বিশ্বাস করো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আজ বিয়ে হয়েছে কতগুলো দিন হয়ে গেছে বলো? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমার মাথার মধ্যে শুধু তুমিই ছিলে। আমি তোমার আবেগে এতটাই ডুবে গিয়েছিলাম যে এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর যখন তুমি আমার কাছে আসলে, আমি তোমাকে এত কাছ থেকে পেলাম, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। প্রতিদিন আমি এটাই ভাবতাম কখন আমি তোমার এতটা কাছে আসবো, কিন্তু কাছে আসতে পারছিলাম না। তোমাকে বলতে পারছিলাম না কতটা ভালোবাসি। তুমি আমার চোখের সামনে ছিলে। তোমাকে দেখে আমার মধ্যে যে আক্ষেপটা জমেছিল সব আজ তোমাকে কাছে পেয়ে একসাথে বের হয়ে এসেছে জান। তাই এরকমটা হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। আমি সেকেন্ড টাইম আর এইরকম কিছুই করবো না। আমি তোমার সাথে খুব জেন্টাল থাকার চেষ্টা করব। প্লিজ তুমি আর রাগ করে থেকো না। তখন ভি বলে, আচ্ছা ঠিক আছে কুক, আজ আমাদের দুজনেরই এটা ফার্স্ট টাইম ছিল, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু কুক, নেক্সট টাইম আমার সাথে এত রুডভাবে কিছুই করো না প্লিজ। তুমি আমার সাথে যা করবে একটু জেন্টালভাবে করার চেষ্টা করবে। ওকে ওকে জান, নেক্সট টাইম থেকে আমি জেন্টাল থাকার চেষ্টা করব। আমি তোমাকে কষ্ট দিব না, তোমার সাথে রুডভাবে কিছুই করব না। তারপর ভি জংকুককে বলে, কুক, দুপুরের পর থেকে তো কিছুই খাই নাই। আমার অনেক ক্ষুধা পেয়েছে। তাছাড়া রাত্রে তোমার জন্য আমি ডিনারও করতে পারি নাই। আমি এখন কিছু খেতে চাই না। খেলে আমার ঘুমই আসবে না। আমার পেট ব্যথা করছে খিদায়। তখন জংকুক ভিকে বলে, এত রাতে প্রায় 3টা বাজতে চলেছে, এখন কি খাবে? আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই ক্ষুধা লেগেছে তুমি বসো, আমি কিচেন থেকে শুকনো কোনো খাবার নিয়ে আসছি তোমার জন্য। কথাটি বলেই জংকুক রুম থেকে বের হয়ে কিচেনের উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন লিভিং রুমে যায় তখন সে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। লিভিং রুমে খুব জোরে সাউন্ড দিয়ে টিভি চলছে আর ইয়ঙ্গি আর জিমিন সোফাতে ঘুমিয়ে আছে। ইয়ঙ্গি আর জিমিনকে দেখে বোঝাই যাচ্ছে
কিন্তু তারা সোফাতেও করেছে এবং তাদের দুজনের একজনের শরীরেও কাপড় নাই, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে শুধু ওদের শরীর ঢাকা। ইয়ংয়ের বুকের উপরে জিমিন পুরোপুরিভাবে নিজের শরীর ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে। এটা দেখে জঙ্কুক পুরোপুরি শকড হয়ে যায় যে সুগা তার ওয়াইফকে নিয়ে লিভিং রুমে এইসব কিছু করেছে আর এখানেই ঘুমিয়ে গেছে। জঙ্কুক আর ওইদিকে একবারের জন্য তাকায় না, সঙ্গে সঙ্গে লিভিং রুমের লাইট আর টিভি দুটোটাই অফ করে দেয় এবং কিচেন থেকে কিছু স্ন্যাক্স নিয়ে তাড়াতাড়ি করে ওর রুমে চলে যায়। কিন্তু রুমে যাওয়ার পরেও তার চোখের সামনে ওই সিনটাই ভাসছিল আর ওই সমস্ত কথাই তার মনে পড়ছিল। তাদের দুজনকে এভাবে হট অবস্থায় দেখে জঙ্কুকের ভেতরে উত্তেজনা বাড়তে শুরু করে। কিন্তু জঙ্কুক তো কিছুক্ষণ আগেই থেমেছে, তারপরও তার মধ্যে এত উত্তেজনা আসছে কেন? সে ইন্টারন্যাশনাল প্লে বয়, তার মধ্যে উত্তেজনা তো থাকবেই। তারপরে তার হাতে বানানা মিল্কের একটা বোতলও ছিল। সে নিজের জন্য বানানা মিল্ক আর ভিয়ের জন্য স্ট্রবেরি জুস নিয়ে এসেছিল আর তার সাথে কিছু খাবার। ভিকে খাবারটা দিয়ে সে নিজেও বানানা মিল্কটা বসে বসে খাচ্ছিল আর নিচে যা দেখে এসেছিল সেটা নিয়ে ভাবছিল। তখন ভি আর জঙ্কুকের দিকে কোনো লক্ষ্যই করে না, সে তার খাবারটা পুরোপুরি শেষ করে এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু জঙ্কুক আর শুতে পারছিল না, তার মধ্যে আবারও উত্তেজনা বাড়ছিল। সে আবারও ভিকে নিয়ে সুখের সমুদ্রে ভাসার চিন্তা ভাবনা করছিল। জঙ্কুক যেমনটা ভেবেছে ঠিক তেমনটাই হয়। সে তাড়াতাড়ি করে ভিয়ের উপরে চলে আসে এবং ভিকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন ভি শক্ট হয়ে যায়। ভি জঙ্কুককে বলে, কি কি হচ্ছে কুক? তুমি এরকম কেন করছো? ভালোভাবে বিছানা শুয়ে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। আমি এখন অনেক ক্লান্ত আর এমনিতেও প্রায় 4টা বেজে যাচ্ছে, সকাল হয়ে যাবে, আমি একটু ঘুমাতে চাই। তখন জঙ্কুক ভিকে বলে, জান এখন আর ঘুমানোর দরকার নাই, সকাল তো কিছুক্ষণ পরে এমনিতেও হয়ে যাবে। আজকে রাতটা না আমরা দুজন। না কুক, আমরা দুজন আজ রাতে আর কিছুই না। তুমি একটু আগে আমাকে কি বলেছো? তুমি ভুলে গেছো? তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে এখন আর তুমি আমার শরীরের উপর দিয়ে কোনো প্রকার বুলডোজার চালাতে আসবে না। প্লিজ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাতে চাই। তখন জঙ্কুক আর কী করবে? তার ওয়াইফের কথা মতো সে তার ওয়াইফকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং ভিয়ের ঠোঁটে একটা সফট কিস করে এবং ভিয়ের ফরহেডে একটা কিস করে, তারপর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যেহেতু রাতের বেলা এই সমস্ত কিছু করে ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে গিয়েছিল, তাই ভি আর ঘুম থেকে উঠতে পারে নাই। ভি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 12টা বেজে যায়। দুপুর 12টার সময় সে চোখ খুলে দেখে জঙ্কুক তার পাশে নাই। আসলে রাতের বেলা ওদের মধ্যে যা হয়েছিল তাতে ভি অনেকটা ক্লান্ত ছিল, তাই জঙ্কুক তাকে ইচ্ছা করে ডাকে নাই। ভি শোয়া থেকে উঠে বসে আর এদিক ওদিক তাকিয়ে জঙ্কুককে খুঁজতে থাকে। তখনই জঙ্কুক দরজা খুলে ভেতরে ঢুকে জঙ্কুকের হাতে একটা গ্লাস ছিল, গ্লাসে লেবুর শরবত। জঙ্কুক লেবু শরবতটা নিয়ে এসে ভিয়ের পাশে বসে এবং ভিকে শরবতটা খেতে বলে। কি কি এটা জঙ্কুক? এটা আমি কেন খাবো? আর এত সকালে ঘুম থেকে উঠে শরবত কেন খাবো? জান, কাল তো তোমার ফার্স্ট টাইম ছিল আর আমারও, কিন্তু আমি তো ছেলে মানুষ, আমার তো কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি তো মেয়ে, তোমার যদি মাথা ঘুরায় কিংবা একটু খারাপ লাগে, তাই আমি লেবুর শরবত বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য। এটা খেলে তোমার ভেতর থেকে যত ঘোরানি আছে সব বন্ধ হয়ে যাবে, খারাপ লাগা বন্ধ হয়ে যাবে। এটা খেয়ে নাও আর হ্যাঁ, এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। সকালে আব্বু আম্মু চলে এসেছে, তোমার কথা বারবার জিজ্ঞাসা করছিল। কি কি বলছো কুক? বাবা মা চলে এসেছে আর তুমি আমাকে ঘুম থেকে উঠাও নাই? কেন উঠাও নাই? ওনারা এখন কি মনে করবে যে আমি কত খারাপ, কত বেলা করে ঘুমাই? আরে আমার বাবা মা কিছুই মনে করবে না, ওনারা বুঝতে পারবে যে ছেলে নতুন বিয়ে করেছে। ছেলে হয়তো তার বৌমাকে সারা রাত ঘুমাতে দেয় নাই, তাই বৌমা উঠতে পারে নাই। কথাটা বলে জঙ্কুক বিয়ের মুখের দিকে তাকিয়ে হাসছিল। তখন ভি একটু লজ্জা পেয়ে যায়। তারপর ভি শরবতটা খেয়ে যখনই বিছানা থেকে নামতে যাবে তখনই জঙ্কুক ভির হাত ধরে এবং বলে, তুমি এভাবেই চলে যেতে পারো না। তুমি জানো না হাজব্যান্ডকে মর্নিং কিস দিতে হয়? তুমি এখন পর্যন্ত আমাকে মর্নিং কিস দাও নাই। আর তাছাড়া আমার শুধু মর্নিং কিস না, আমার গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এভরি টাইম আমার তোমার এই ঠোঁটের টেস্ট চাই, যে কোনো মূল্যেই চাই। আর তাছাড়া আমি ভাবছি শুধু এইসব না, আমি ভাবছি মোবাইলে অ্যালার্ম সেট করব। অ্যালার্ম বাজলেই তুমি দৌড়ে আমার কাছে আসবে আর চাপটে ধরবে আমাকে আর আমার ঠোঁটে কিস করবে। কি করবে না? করবে না তুমি তোমার হাজব্যান্ডের কথা শুনবে না ভি? দেখো ভি, তুমি আমার কাছে যখন যেটা চাইবে, আমাকে যা করতে বলবে, আমি তোমার কথা মতো সব কিছু করব। বিনিময় আমার ইচ্ছা মতোই আমি যখন যেখানে যেই মুহূর্তে তোমাকে কিস করতে চাইবো তুমি তখনই আমাকে কিস করতে দিবে। আর শুধু কিস না, যখনই আমি তোমার সাথে ওই সমস্ত কিছু করতে চাইবো যেগুলো একটা হাজব্যান্ড ওয়াইফের সাথে করে, যেখানে যে মুহূর্তে চাইবো তোমার সেইখানে সেই মুহূর্তে আমাকে এটা দিতে হবে। আর এটাই হচ্ছে তোমার হাজব্যান্ডের অর্ডার। কি ভি, তুমি তোমার হাজব্যান্ডের অর্ডার পালন করবে না? তুমি এখনও কেন দূরে দাঁড়িয়ে আছো? আমার কাছে আসো আর আমাকে কিস করো রাইট নাও। তখন ভি আর কিছুই বলে না, কারণ সেও তো জঙ্কুককে কিস করতে ভালোবাসে। তখন জঙ্কুককে সে কিস করতে শুরু করে এবং লং টাইম কিস করার পর ভি জঙ্কুকের ঠোঁট ছাড়ে এবং জঙ্কুককে বলে, ইউনো কুক, আমিও তোমার এই ঠোঁটের উপরে পুরোপুরিভাবে আসক্ত হয়ে গেছি। আমার তোমার এই ঠোঁটের স্পর্শ এতটাই ভালো লাগে যে আমার ইচ্ছে হয় সারাদিন তোমার ঠোঁট দুটো আমার মুখের মধ্যে নিয়ে বসে থাকি।
কথাগুলো শুনে জঙ্কুক এতটাই হ্যাপি হয়ে যায় যে সঙ্গে সঙ্গে ভিকে জড়িয়ে ধরে এবং বলতে শুরু করে, আমি তোমাকে অনেক ভালোবাসি ভি, অনেক ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে সারা জীবন আমার বুকের মধ্যে আগলে রাখবো। তখন ভিও জঙ্কুককে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি জঙ্কুক, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তারপরে দুজন দুজনকে আবারও লিপ কিস করতে থাকে। এভাবেই ওদের লাইফ কাটতে থাকে। জঙ্কুক সব সময় তের সাথে আঠার মতো লেগে থাকে। ফ্যামিলির কাউকেই মানতো না, যখন যেখানে ইচ্ছা সেখানেই তেকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করতো। ওদের বাবা মা ওদেরকে ছোট বলে, ওরা ছেলে মানুষ বলে সবটা ইগনোর করতো। এমনই একদিন জঙ্কুক অফিসে কাজ করছিল। হঠাৎ করেই অফিসে ওর একটুও মন বসছিল না, ওর তের কাছে যেতে ইচ্ছা করছিল, তে নরম ঠোঁটের স্পর্শ নিতে ইচ্ছা করছিল। তখন জঙ্কুক তেকে অনেক কল করে, কিন্তু তে রিসিভ করছিল না দেখে জঙ্কুক অনেকটা ঘাবড়ে যায়। তারপরে ও জিমিনকে ফোন করে, জিমিনের কাছ থেকে জানতে পারে তে ইউনিভার্সিটিতে আছে, ও ক্লাস করছে। জঙ্কুক আর এক মুহূর্ত দেরি করে না, সে গাড়ি নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় এবং ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর জঙ্কুক তের ক্লাসরুমে যায়। গিয়ে দেখে তে ক্লাস করছে। জঙ্কুক একটা কথাও বলে না, স্যারের সামনে ক্লাসের মধ্যে যায় এবং তেকে কোলে করে ক্লাসরুম থেকে বের করে সোজা তার গাড়িতে নিয়ে আসে। তে তো পুরোপুরি শকড হয়ে যায়। এইরকমভাবে ইউনিভার্সিটিতে স্যারদের সামনে, ছাত্রদের সামনে জঙ্কুক এতটা পাগলামি করছে তার সাথে। তখন তে জঙ্কুককে বলে, কি সমস্যা তোমার কোক? তুমি কি বুঝতে পারছিলে না আমি ক্লাস করছিলাম? সবাই কি ভাবলো? তুমি সবার সামনে আমাকে এইভাবে নিয়ে কেন আসলে? আমি তো ছুটির পরে বাসায় চলে আসতাম, তুমি তো বাসায় আসতে পারতে। জান, আমি এত সময় ওয়েট করার মতো অবস্থাতেই নাই। তুমি খুব ভালো করেই জানো, আমার যখন তোমার ঠোঁটে কিস করার নেশা ওঠে তখন আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। আর তাছাড়া আমি আমার ওয়াইফকে কোলে করে আনবো না কাঁধে করে আনবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইউনিভার্সিটি সবাই জানে তুমি ম্যারিড, সো একদম চুপ, এখন আমার কাছে আসো। কথাটা বলে জঙ্কুক তেকে গাড়ির মধ্যে লাগে এবং তে আর কি করবে, ও ওর হাজবেন্ড ব্যাক করতে থাকে। আর যেটা চলতেই থাকবে।